প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা পড়ব আইন আদালত বার লিখিত পূর্ণাঙ্গ নোটের টপিক 2, ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইট, অর্থাৎ পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালা। অ্যাডভোকেট হিসাবে কি কি দায়িত্ব পালন করা দরকার একজন অ্যাডভোকেটের, নৈতিক দায়িত্ব, পেশাগত দায়িত্ব, এই বিষয়ে ক্যাননস আছে বা আচরণবিধি আছে। সেই আচরণবিধিগুলো আমরা আজকে দেখব এবং এই আচরণবিধি থেকে কি কি প্রশ্ন আসতে পারে, কি কি প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে, সেগুলো আমরা এই টপিকে দেখব। তাহলে আমরা 15টি প্রশ্ন আজকে পড়ব। প্রথম প্রশ্ন হচ্ছে, ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকিট অনুযায়ী আদালত সহ অন্যান্য আইনজীবী, মক্কেল ও জনসাধারণের প্রতি একজন আইনজীবীর দায়িত্ব ও কর্তব্য আলোচনা করুন। অর্থাৎ এখানে 4টি অধ্যায়ে 42টা যে ক্যানন আছে সবগুলোই সংক্ষিপ্তভাবে আলোচনা করার কথা বলা হচ্ছে। তো এই প্রশ্ন যদি আসে 10 নম্বরের জন্য, তাহলে কি 42টি আলোচনা করতে হবে? না, 42টা লিখার প্রয়োজন হবে না। আপনি প্রায় 30-35টার মতো যদি লিখেন বা 30টার কাছাকাছি যদি লিখেন গুরুত্বপূর্ণগুলো, তাহলেই হবে। অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে যে এই ক্যাননসে কতটি অধ্যায় ও বিধি আছে, আলোচনা করুন, একই বিষয়। তাহলে এখানে আমরা 4টি অধ্যায় আছে এবং 42টি বিধি আছে, এভাবে শুরু করে আমরা এমসিকিউ নোটে যেভাবে ছিল, অধ্যায় 1-এ অ্যাডভোকেটদের পারস্পরিক আচরণ, অর্থাৎ প্রথমটা হচ্ছে একজন অ্যাডভোকেট আরেকজন অ্যাডভোকেটের সাথে কেমন আচরণ করবেন, সেটা 11টি বিধিতে বলা আছে। তো এখানে দেখেন বিধি 1, বিধি 2, এভাবে 11টি পর্যন্ত আমি আলোচনা করেছি। তো আপনারা চাইলে এখানে বিধি না লিখে 1, 2, 3 এভাবে লিখলে, 11টি না লিখে অন্তত 8-9টি লিখলেন, যেগুলো মনে পড়লো। আবার যেমন এখানে আছে 1-এ পেশাগত মর্যাদা সমুন্নত রাখা। একজন অ্যাডভোকেটের যে পেশাগত মর্যাদা আছে সে মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে, কারণ মর্যাদার মাধ্যমেই তার সুনাম ছড়িয়ে পড়বে এবং এই সুনামের মাধ্যমেই কিন্তু ধীরে ধীরে মামলা বৃদ্ধি পেতে থাকবে। তারপরে 2 নম্বর পয়েন্ট হচ্ছে পেশাগত নিযুক্তি লাভের জন্য বিজ্ঞাপন দেওয়া হতে বিরত থাকা। তো এখানে যদি আপনি প্রথমে এই 2 নম্বরটা আগে দেন আর 1 নম্বরটা পরে দেন, এই ধরনের যদি একটু ওলট পালট হয়ে যায়, তাতেও খুব একটা সমস্যা নেই। সেক্ষেত্রে আপনারা বিধি 1, বিধি 2 এভাবে না করে 1, 2, 3 এভাবে জাস্ট, অথবা আপনার স্টার চিহ্ন আচ্ছা দিলেন। স্যার, বুঝতে এগুলো কি স্টার দিয়ে লেখা যাবে স্যার? স্টার দিয়ে? স্টার দিয়ে লিখেন, সমস্যা নেই। সেক্ষেত্রে আপনার আচ্ছা। কোন বিধিতে কোনটা আছে এটা যদি মিসও হয়ে যায়, খুব একটা সমস্যা সৃষ্টি করবে না। কিন্তু যখন আপনি বিধি 1, বিধি 2 বলবেন, তখন বিধি জি 2 এ জি কি জি আছে জি। সেটাই লিখতে হবে। অনুমোদনহীন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হতে বিরত থাকা, প্রতিপক্ষগণের প্রতিপক্ষের মক্কেলের নিকট বিরোধীয় বিষয় প্রকাশ করা হতে বিরত থাকা। অর্থাৎ আমি বাদী পক্ষের আইনজীবী, বিবাদী পক্ষের মক্কেলের সাথে বা বিবাদীর সাথে আমার কথা বলার খুব একটা দরকার নেই মামলার বিষয়ে। তাহলে দুর্বলতা প্রকাশ পেয়ে যেতে পারে, অথবা আমার মক্কেল আমার প্রতি কি হতে পারে, সন্দেহ তৈরি হতে পারে যে আমি তার কাছে বিক্রয় হয়ে যাচ্ছি, এরকম সততার একটা বিষয় চলে আসতে পারে। প্রতিপক্ষের অ্যাডভোকেটের অনুপস্থিতিতে আদালতে শুনানি করা হতে বিরত থাকা। অর্থাৎ এখানে আদালতে লড়াই হবে দ্বিপাক্ষিক, একপাক্ষিক আমি লড়াই করে শেষ করে আসবো না। গত ক্লাসে জি। আমরা এমসিকিউ ক্লাসে গতকালকে দেখলাম এক্সপার্টে যদি হয় মামলা, সেক্ষেত্রে ভিন্ন জিনিস, বিবাদী না আসলে। তবে বিবাদী যদি অ্যাপিয়ার হয়ে থাকে, তাহলে কোনো শুনানির সময় অবশ্যই অপর পক্ষের আইনজীবীর জন্য অপেক্ষা করা উচিত। আদালত সেটা দেখেন যে এক পক্ষ আছে এক পক্ষ নাই, তখন মামলাটি তখন তৎক্ষণাৎ শুনানি শুরু না করে একটু অপেক্ষা করেন, এবং যদি মনে করেন আসামি আছে কিন্তু আসামি পক্ষের আইনজীবী নাই, তাকে বলে যে আপনার আইনজীবীকে ফোন দিয়ে ডেকে নিয়ে আসেন। একাধিক অ্যাডভোকেট নিয়োগে আপত্তি না করা। একজন মক্কেলের যদি সামর্থ্য থাকে, তিনি যদি বলেন যে আপনার পাশাপাশি আরো 2-1 জন ভালো সিনিয়র অ্যাডভোকেট নেন, তাহলে সেটা আপত্তি না করা, কারণ সিনিয়রের ফি তো আপনি দিবেন না, মক্কেলই দিবে। জি। বিধি 7, অ্যাডভোকেটগণ নিজেদের মধ্যে ব্যক্তিগত বিবাদ এড়িয়ে চলবেন, কেননা আইনজীবীরা নিজেরা নন, বরং মক্কেলগণই মামলার পক্ষ। ক্লায়েন্টস নট অ্যাডভোকেটস আর দ্য লিটিগ্যান্টস, অর্থাৎ অ্যাডভোকেটরা কিন্তু মামলার পক্ষ না, ক্লায়েন্টরাই হচ্ছে পক্ষ। অতএব একটা মামলায় হুম। আপনি জিততেই হবে, এবং এই জিতার জন্য অপর অ্যাডভোকেটের সাথে আপনি
বিবাদে জড়িয়ে গেলেন, এটা খুবই পার্সোনাল নিয়ে নিলেন, খুব রেষারেষি চলছে, এরকম করা যাবে না। যেমন আজকে আমার একটা মামলায়, এটা একটা মিস আপিলের মামলা, অপরপক্ষের আইনজীবী সম্ভবত 7 বার টাইম পিটিশন দিলেন। গত ধার্য কি তারিখে মামলা টাইম বললেন পিটিশন, স্যার? সরি, কি মামলা বললেন স্যার এটা? এটা একটা মিস আপিল মামলা। অর্থাৎ আচ্ছা আমি ম্যান্ডেটরি ইনজাংশনের মামলা করেছিলাম। মামলা করার 1 সপ্তাহ 5 দিন পরেই, 5 দিন পরে আমি আবার টেম্পোরারি ইনজাংশনের পিটিশন দিয়েছিলাম। তো সেই টেম্পোরারি আচ্ছা ইনজাংশনের রায় আমার পক্ষে আসে। এখন এই টেম্পোরারি ইনজাংশনের যে রায় আমার পক্ষে আসলো, আদেশটা, এই আদেশের বিরুদ্ধে তারা মিস আপিল করেছে, মানে বিবিধ আপিল। তো এই মিস আপিল বা বিবিধ আপিল মামলাটা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা অ্যাপেয়ার হয়েছি এবং আমরা শুনানির জন্য রেডি। আমি সবসময় মামলা আমার মাথায় আছে, কারণ আমি মামলা ফাইলিং করেছি এবং মামলা আমরা 100% জিতবো, এটা আমার কনফিডেন্ট আছে, এবং মামলার ভালো মেরিট আছে, অপরপক্ষে অন্যায় করছে। তো আজকে শুনানির জন্য তারা, এর আগে 6টা টাইম পিটিশন ছিল, আজকে 7টা টাইম পিটিশন, সময়ের আবেদন। তা গত ধার্য তারিখেই তাদেরকে বলা হলো, জজ সাহেব নিজেই লিখলো যে লাস্ট চান্স, লিখে দিলেন যে সর্বশেষ সুযোগ দেওয়া হলো। তারপরেও উনি আজকে আবার টাইম পিটিশন দিয়েছেন, এবং আজকে টাইম পিটিশন দিয়ে অজুহাত দিচ্ছে যে আমার সিনিয়র ঢাকায় আছেন, উনি শুনানি করবেন। উনি প্রথমে হিয়ারিং করছেন, আমার মানে মামলার ফাইলিং লয়ার উপস্থিত নাই স্যার, এই কারণে। তো আমি বললাম, স্যার ফাইলিং লয়ার তো উনি নিজেই, দেখেন আচ্ছা ফাইলিং এর প্রতিটা, কারণ আমি তো জানি, আমি তো দেখেছি কে ফাইলিং করছে, উনি ফাইলিং লয়ার এই মিস কেসের। তো বলছে যে আমি ফাইলিং লয়ার ঠিক আছে, কিন্তু একজন সিনিয়র আমি নিয়েছি, উনি হিয়ারিং করবেন, তো উনি ঢাকায় আছেন। তো আমি বললাম, তাহলে স্যার শেষবার সুযোগ দেওয়ার অর্থ কি, এর পরের ডেটে তো উনি বলতে পারেন। তখন আমি বললাম ঠিক দিয়ে আছে। শেষমেশ কি টাইম দিল স্যার? শেষমেশ কি দরখাস্ত তারপরেও মঞ্জুর হলো? টাইম ওনাকে দিল, তা খুব খারাপ লাগলো। আমি ওনাকে বের হতে লেগে হাসতে হাসতে বললাম যে এই মামলাটা ডিলে হয়ে কিন্তু আপনার মক্কেলেরও ক্ষতি হচ্ছে, কারণ ওই জমিতে উনিও কিন্তু কনস্ট্রাকশন করতে পারবে না। এই মামলায় আমার মক্কেল মামলায় জিতলে এখানে একটা ভবন তোলার জন্য ওনার সব কিছু রেডি আছে, অর্থাৎ আরডিএ আমাদের, ওনার প্ল্যান পাস করা সব কিছু আছে, শুধু বাড়ি তৈরি করতে পারছেন না, এই মামলাটা ঝুলে আছে বলে। অপর পক্ষও তাই, বিবাদী পক্ষও তাই। তো আমি চাচ্ছি দ্রুত শেষ করতে, কিন্তু উনি কালক্ষেপণ করছেন। তো এই ধরনের প্র্যাকটিস আমি কখনো করি না। আমিও আপিল মামলা করেছি, কিন্তু আমি আপিল মামলায় খুব বেশি টাইম পিটিশন দিই না, যদি সমস্যা না হয়। আমার এরকম হয়েছে যে আপিল মামলায় প্রথম দিনই আমি শুনানি করেছি, একটাও টাইম পিটিশন দিইনি, এরকম আমার হয়েছে। কিন্তু 7টা টাইম পিটিশন দিল। আমি জিজ্ঞাসা করছি যে কোন সিনিয়রকে দিয়ে হিয়ারিং করাবেন, তো উনি বলছে সেদিনই দেখতে পাবেন। আসলে এটা কোনো, মানে কোনো সিনিয়রই নেওয়া ছিল না, জাস্ট বাহানা। তো এগুলো মানে ব্যাড উনি হয়তো প্র্যাকটিস। কেডি পাঠককে নিয়ে আসবেন, উনি হয়তো কেডি পাঠককে নিয়ে আসবেন আর কি। তো এটা একটা ব্যাড প্র্যাকটিস। তো আমি হাসলাম শুধু। আমি চাইলে ওনাকে কটু কথা শোনাতে পারতাম, তো ওটা শোনানো আমার হ্যাঁ ঠিক সেটাই, হবে না, যে ঠিক সেটাই হবে না। তখন বিবাদ হয়ে যেত। তো এটা সেটাই সাত তখন বিবাদ নাম্বার হয়ে যেত। 7 নাম্বার বিধির কি হতো, ভায়োলেশন হয়ে যেত। এখন জি উনি জি। করছেন, উনি আদালতে টাইম পিটিশন দিয়েছেন, উনি সামনে ডেটেও দিতে পারেন, এখন আদালত বুঝবে। আমি বাধা দিব, আমার যতটুকু মার্জিত ভাষায় বাধা দেওয়ার আমি দিব। তো এটাই, এখন ওনার সাথে তো আমি ঝগড়া লাগাতে পারি না। কালকে কোর্টে দেখা হলো, ওনাকে সালাম দিব, বুঝেননি? তো এটাই যে মক্কেলদের মধ্যে মামলা, মামলা তো আমার আর ওনার মধ্যে না। এখন ওনার প্র্যাকটিস স্টাইল এটা, এখন উনি ডেটে ডেটে তো ফির পাচ্ছেন, এভাবে মামলা জিয়ে রাখছেন কই মাছের মতন। আচ্ছা, বিধি 8, দায়িত্বের বিভাগ অনুসারে ফি বন্টন। এটা কি একটা অ্যাডভোকেট যখন সিনিয়র আন্ডারে থাকে সেরেস্তা তৈরি হয়, যেমন আমরা একটা সিভিল কোর্টে সেরেস্তা থাকে, তেমন অ্যাডভোকেটরা একসঙ্গে কাজ করলে এটাকে বলে কি, ল ফার্ম। তো ল ফার্ম বাংলায় আমরা সেরেস্তাও বলতে পারি। তো সেরেস্তায় সিনিয়র জুনিয়র শিক্ষানবিশ কয়েকজন অ্যাডভোকেট, তারপরে মুহুরি থাকে, মানে অ্যাসিস্ট্যান্ট অ্যাডভোকেটদের, বিভিন্ন ক্যাটাগরির মানুষজন থাকে। তো তাদের কে কেমন কাজ করছে, কে সিনিয়র কে জুনিয়র কে মধ্যমপন্থী, মানে মাঝামাঝি প্র্যাকটিসের, সে কতটা মামলা দেখলো বা দেখে, তার উপর ভিত্তি করে একদিনে যতটুকু ইনকাম হলো, তার উপর ওই টাকাগুলো একসাথে করে সেটার বন্টন হয়, সিনিয়র একটু বেশি নেবেন, জুনিয়র একটু কম নেবেন, এভাবে। এটাই জি হচ্ছে জি। নির্দেশনা। অনেক সেরেস্তা আমাদের রাজশাহীতে আছে, এটা মেনে চলেন, আবার অনেক সেরেস্তা এটা মেনে চলেন না। সিনিয়র অনেক জুনিয়রকে কর্মচারী মনে করেন, অ্যাসোসিয়েট মনে করেন না। জি জি। কিন্তু এখানে লিখে দেয় যে মিস্টার অমুক অ্যান্ড অ্যাসোসিয়েট বলে ল ফার্ম চালাচ্ছেন, কিন্তু অ্যাসোসিয়েটকে অ্যাসোসিয়েটের মর্যাদা না দিয়ে কর্মচারী মনে করছেন। বুঝতে পেরেছেন? জি জি জি, আছে অনেকে।
অনেকে আছে যে উনি ইচ্ছা মতো আজকে 1 লাখ টাকা ইনকাম হলো, তাও উনি হয়তো বা 500 টাকা দিচ্ছেন, 10 লাখ টাকা ইনকাম হলো 500 টাকায় দিচ্ছেন, কারণ কর্মচারীর ওই জি পারিশ্রমিক ফিক্সড। তো পদাধিকারের বিধান মেনে চলা। তো পদাধিকার বলতে ওই যে সিনিয়র জুনিয়রের বিষয়ের আগে কিছু পদাধিকার যেমন থাকবে, এখানে পিপি, জিপি এগুলো থাকবেন, তারপর বারের সভাপতি, সেক্রেটারি, তাদেরকে একটু সম্মান বেশি দেওয়া। এছাড়াও সিনিয়র জুনিয়র অ্যাডভোকেটদের মধ্যে শ্রদ্ধা ও স্নেহের সম্পর্ক বজায় রাখা, প্রতিটা ধর্মতেই আছে। এটা কি একটা জেনারেল ইথিক্স, তাই না? জি একটা মোরাল ভ্যালুসের মধ্যেই পড়ে যে সিনিয়রদেরকে সম্মান দিতে হবে, জুনিয়রদের স্নেহ করবেন একটু। একাধিক অ্যাডভোকেটদের মধ্যে সিনিয়রকে মামলা পরিচালনার সুযোগ দেওয়া। মনে করেন একটা মামলায় 2জন অ্যাডভোকেট দাঁড়িয়েছেন, সিনিয়র আগে কথা বলতে শুরু করবেন, তারপর সিনিয়রের শেষে যদি কোনো কিছু বাদ পড়ে প্রয়োজনে জুনিয়র অ্যাড করবেন অথবা নাও করতে পারেন। তবে আমি যেটা করি, কোনো মামলায় যদি আমি মনে করি যে একজন সিনিয়র নিলে ভালো হয়, আমি সব কিছু রেডি করলাম, কিন্তু একজন সিনিয়রের আলাদা ফেস ভ্যালু আছে, উনি দাঁড়ালে একটু কথা বলতে সুবিধা হবে কোর্টের কাছে, অপরপক্ষ সহজেই তাকে কি করতে পারবে না, কথার জালে ফাঁসাতে পারবে না। এখন আমি জুনিয়র জি মানুষ, আমি সব কিছু রেডি করলেও আমি কথা বলতে লাগলে, অপরপক্ষ এসে কথা বললে হয়তোবা আমার কথার মধ্যে উনি বাম হাত ঢুকিয়ে দিবেন, হস্তক্ষেপ করবেন। কিন্তু যখন সিনিয়র নেব, তখন সিনিয়রের কথার সাথে কিন্তু উনি সিনিয়রকে সমীহ করবেন, অপরপক্ষের আইনজীবী করবেন, প্লাস বিচারকও করবেন। তাই সিনিয়রকে নেওয়া মানে একটা সাহস থাকা। আর সিনিয়রের যে অভিজ্ঞতা, সেটা কিন্তু বাস্তব অভিজ্ঞতা। তো এই অভিজ্ঞতার মূল্য আছে, যতই আমি আইন ভালো জানি। বুঝতে পেরেছেন? জি কারণ জি আদালতে শুনানি করতে গিয়ে এমন একটা কথা হঠাৎ বলতে হতে পারে, পরিস্থিতির কারণে একটা কাউন্টার দিতে হতে পারে অপরপক্ষের আইনজীবীর কথার প্রেক্ষিতে, বা বিচারক যখন কোনো কিছু জিজ্ঞাসা করবেন সেইটার কোয়ারির রিপ্লাই দিতে সিনিয়রদের অভিজ্ঞতা বেশ কাজে লাগে। তো মনে করেন আমি নিলাম, আমি যেটা করি, সিনিয়র যখন কোনো কিছু হিয়ারিং করবেন, আমি চেষ্টা করি ম্যাক্সিমাম দিন সেই দিন আমি কোনো কথাই বলবো না আদালতের সাথে। তবে হ্যাঁ, সিনিয়র কথা বলছেন, কথা বলতে লেগে কোনো কিছু অ্যাড করতে হলে আমি সিনিয়রের কানে কানে বলে দেবো, স্যার এই পয়েন্টটা যুক্ত করা যায় কিনা। তো সিনিয়রকে বলবো, সিনিয়র ওই কথাটা কোর্টকে বলবে। মানে সিনিয়র যেখানে আছেন আমি সেখানে চুপ থাকার চেষ্টা করি। জি এটাই এটাই 11 বিধিতে বলা হচ্ছে। সিনিয়র থাকতে আমি কেন কথা বলবো, তাই না? জি এবার তাহলে একজন অ্যাডভোকেট আরেকজন অ্যাডভোকেটকে কিভাবে সম্মান দিবে বা কি দায়িত্ব কর্তব্য আছে সেটা আমরা দেখলাম। অধ্যায় 2 হচ্ছে মক্কেলের প্রতি আচরণ, 14টি সবচেয়ে বেশি। কারণ মক্কেলরাই হচ্ছে আমাদের কি রুজি রুটির ব্যবস্থা করেন, তাই না? জি তাদের দেওয়া জি ফিয়েই আমাদের সংসার চলে। তো বিধি 1, মক্কেলের নালিশি সম্পত্তি অর্জন করা হতে বিরত থাকা। মনে করেন যে মক্কেল একটা মামলা, এখন এই যে নালিশি সম্পত্তি বলতে কি, মানে যেই মামলা, যে সম্পত্তি নিয়ে মামলা, স্থাবর হোক অস্থাবর হোক, এখন বলা হচ্ছে যে স্যার এই সম্পত্তি আপনি কিনে নেন, এটা করা যাবে না অ্যাডভোকেট হিসাবে। বুঝতে পেরেছেন? সম্পত্তি অর্জন করা যাবে না। জি মক্কেলের গোপনীয়তা রক্ষা করা। মক্কেল অ্যাডভোকেট এবং ডাক্তারের কাছে কিন্তু কোনো কিছু গোপন করে না মানুষ, তাই না? সব বলতে হয় বিস্তারিত জি সবকিছু বলতে হয়। তো মক্কেল এমন কিছু বললো যেটা সবার সামনে বলা যায় না, তার ব্যক্তিগত, তার পারিবারিক, তার সামাজিক অনেক গোপনীয়তা প্রকাশ পেয়ে যায়। তো সেটা গোপন রাখার দরকার, গোপন না রাখলে আপনার কাছে আর মক্কেলই আসবে না। এবং এটা হচ্ছে নৈতিক দায়িত্ব। 3 বলা হচ্ছে অপর পক্ষের সাথে সম্পর্ক থাকলে তা প্রকাশ করা। মনে করেন আমি বাদী পক্ষ, আমার কাছে মামলা করতে আসছে, কিন্তু বিবাদী পক্ষ আবার আত্মীয় হয়। আমি বলে দিলাম, ভাই আপনার কাছে আমার কাছে যে মামলা করতে আসছেন, বিবাদীটা আমার অমুক হয়, আমার চাচা বা আমার চাচাতো ভাই। তো তারপরও যদি আমার প্রতি আস্থা থাকে, আপনি আমাকে মামলা দিতে পারেন। তো এরকম যদি হয়, আমি নিজে মামলা নিই না। আমি খুব কম ক্ষেত্রে এরকম করি যে অপরপক্ষ যদি আমার আত্মীয় হয় তাহলে ওই মামলা আমি নিই না, কারণ কোনো দিক থেকে প্রশ্নবিদ্ধ হব। আমি যদি সৎভাবে কাজ করি তাহলে ওই বিবাদী বা আসামি আমার প্রতি রুষ্ট হবেন, এবং যদি মামলা বিবাদী পক্ষে চলে যায়, বাদী তখন এলিগেশন নিয়ে আসবে যে আপনার আত্মীয় বলে আপনি মামলা ভালোভাবে পরিচালনা করেননি, গাফলতি হ্যাঁ করেছেন। পার্সিয়ালিটি করেছেন হ্যাঁ তো এখানে হচ্ছে উভয় সংকট কাজ করে। তো এই ধরনের মামলা আমি নিই না, বিশেষ করে আমার যদি গ্রামের মামলা হয়, উভয় পক্ষ যদি আমার গ্রামের হয়, আমি ওই মামলা নিই না। সমস্যা তো হ্যাঁ সমস্যা দু একটা এরকম হয়ে যায় জানতে না পেরে,
পরে যেমন এই ধরনের একটা মামলা আসছিল, আমি নিলাম, কারণ অপরপক্ষ আমার কাছে আগে না আসে অন্য জায়গায় চলে গেছে। তো আমি বললাম অপরপক্ষ যেহেতু আমার কাছে আসলো না, আপনি আমার কাছে আসেন। দ্বিতীয় পক্ষ আমার কাছে আসছে, তাহলে প্রথম পক্ষ আমার কাছে আসেনি, তাই আমি দ্বিতীয় পক্ষ জি যখন আমার কাছে আসলো, দুই পক্ষ আসলে আমি মামলা না হতেই মীমাংসা করে দিতাম। তো 2 ডেট পরে কিন্তু এটা মীমাংসা হয়ে গেল। এক পক্ষকে আমি নিলাম বলে মীমাংসাটা হলো, কিন্তু উনি যদি অন্য কোথাও যেত, মামলা কিন্তু চলতে থাকতো, মানে চলতো। হ্যাঁ হ্যাঁ এখন চলতে। তো আমাদের গ্রামের মানে মামলা বলে গ্রামের প্রতিবেশী, তো আমি সমাধান করে দিলাম। এখন মামলা খুব দ্রুত প্রত্যাহার হয়ে যাবে। আমার যত মনে করেন যে পেছনে রেখে কিছু মামলা দেখছে নিচের দিকে, এখন জানুয়ারি মাসের দিকে বেশি চলে গেছে তো নিচের দিকে পড়ছে, এই সাইডে আছে টেবিলে, কিছু গোছাতে হবে। তো আমি অ্যাডভোকেট হওয়ার পরে আমার এই মুহূর্তে যতগুলো মামলা আছে তার বেশি মামলা আমি নিষ্পত্তি করেছি, তার মানে আমার কাছে মামলা আসার থেকে নিষ্পত্তির হার বেশি। তার মানে ধীরে ধীরে আচ্ছা আমার মামলা কমে যাচ্ছে। আর অনলাইনে সময় দেওয়ার কারণে মামলা আমার কমে যাচ্ছে, কারণ আমি মামলা দ্রুত নিষ্পত্তি করি, সিভিল হোক ক্রিমিনাল হোক যে কোনো মামলা দ্রুত নিষ্পত্তি করি। গতকালকে একটা মামলা আমি প্রত্যাহার করলাম, সমাধান হয়ে গেল। আমি চাইলেই কিন্তু মক্কেলকে উল্টা পাল্টা বুঝিয়ে, না এটা চলেন, চললে আপনার ভালো হবে, কিন্তু দরকার নাই, জি জি আমি কনভিন্স করে ফেললাম মামলা শেষ করেন। মানে এটা আমার নিজে থেকে মনে হয়, যদিও এটা একজন ব্যবসায়িক দিক থেকে চিন্তা করলে ক্ষতি, তারপরও কি হয়, এই মানুষগুলোর যে একটা আস্থা অর্জন, এটার জন্য একটা মানসিক তৃপ্তি কাজ করে। জি। 4, উভয় পক্ষে নিযুক্ত না হওয়া। এখন বাদী আমার কাছে আসছে, পরে বিবাদীও আমার কাছে আসছে, জানে না যে এ বাদী মামলা তার মাধ্যমে করেছে, এখন আমি এটা করতে পারবো না। মানে আমি বরের অভিভাবক, আমি আবার কনের অভিভাবক, এটা হওয়া যাবে না, উভয় পক্ষে মামলা নেওয়া যাবে আচ্ছা না। আচ্ছা স্যার, এই মামলাটা কি আপনি আপনার কোনো সিনিয়র কাছে দিতে পারবেন যদি বাদী পক্ষ আসে? হয়, বাস্তবে তো করি আমরা তাই, আসলে তো করি। জি 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 বুঝতে দিই না টেবিলের অন্য একজন অ্যাডভোকেটকে রিফার করে দিই। আবার যদি এরকম জি দেখি যে উম, বাদী চাচ্ছে যে এটা অপরপক্ষ মনে করেন মামলা করেছে, রাগ করে মামলা করে ফেলেছে, এখন বলছে স্যার আমরা দ্রুত ওই মামলা প্রত্যাহার করব, কিন্তু জামিন তো নিতে হবে সমন চলে গেলে, তখন ওই জি বাদী বিবাদী একসাথে আবার আমার কাছে আসে যে স্যার আমরা অন্য উকিল ধরবো না, আপনার মাধ্যমে সমাধান করব। তা আমি তো আর আসামির জামিন করাতে পারবো না, তখন টেবিলের অন্য একটা লয়ারের সাইন নিতে হয়। বুঝতে পারেননি? জি জি এটা ভিন্ন জিনিস, আমি তো আর কন্টেস্ট করছি না, তাই না? মামলা জি দ্রুত জি শেষ করব। তারপরও আমি জি উভয় পক্ষে সাইন ইউজ করব না, সিল ইউজ করব না, এটা করা যাবে না, তাহলে 4 বিধি লঙ্ঘন হয়ে যাবে। বিধি 5, ফি এর পরিবর্তে মক্কেলের নালিশি সম্পত্তি গ্রহণ করা হতে বিরত থাকা। এই যে দেখেন, 1 আর 5-এর মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে, প্রবলেমেটিক প্রশ্ন আসবে কিন্তু। প্রবলেমেটিক আচ্ছা প্রশ্নে আপনাদের প্রবলেম হবে 1 হবে না 5 হবে। একে বলা হচ্ছে মক্কেলের নালিশি সম্পত্তি অর্জন করা হতে বিরত থাকা, 5-এ বলা হচ্ছে ফি এর পরিবর্তে মক্কেলের নালিশি সম্পত্তি। তাহলে 1 নম্বর যে পয়েন্ট, এই যে মক্কেলের যে নালিশি সম্পত্তি আমি অর্জন করব, এটা ক্রয় করতে পারে, আমাকে দানও করতে পারে, অল্প টাকাতে বিক্রয় করতে পারে, ঠিক আছে? জি তো এটার বিনিময়ে আমি কি দিব তাকে? আমার নিজের টাকা দিব। আর 5-এ বলা হচ্ছে যে মক্কেল ফি দিতে পারছে না, ভাই আপনি ফি দেওয়া লাগবে না, আপনার 10 কাঠা জমি তো 2 কাঠা আমার নামে লিখে দেন ফি এর পরিবর্তে। মানে সিমিলার মনে হলো, সামান্য পার্থক্য আছে, তার মানে এখানে অ্যাডভোকেটকে নতুন করে নিজের থেকে টাকা দিতে হচ্ছে না, বরং মামলা পরিচালনার যে ফি সেটারই পরিবর্তে আমি কি নিচ্ছি? প্রপার্টি নিচ্ছি। জি এটা করা যাবে না। জি এরপরে 6 নম্বর, নিজের সম্পত্তির সাথে মক্কেলের সম্পত্তি একত্রিতকরণ করা হতে বিরত থাকা। এটার একটা উদাহরণ দিই, মনে করেন যে একটা মামলা করতে হবে, এই রিসেন্টলি একটা মামলা হবে, প্রায় 40,000 টাকা কোর্ট ফি লাগবে, একটা দখল উদ্ধারের মামলা, সিভিল মামলা। তো উনি গতকালকে মেসেজ দিয়েছেন, এখন হিসাব করে আমি পাঠালে আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবেন। প্রথমে আমাকে কি করতে হবে? 40,000 টাকার কোর্ট ফি কিনতে হবে, তাই না? তো আমি শুধু কোর্ট ফি টাকা নিলেই তো হবে না, আমাকে ফাইলিং ফি অন্তত 20-30 হাজার টাকা নিতে হবে, তাহলে আমি হিসাব নিকাশ করে কোর্ট ফি সব কিছু মিলে হয়তো বা 70,000 টাকার একটা স্টেটমেন্ট দিয়ে দেবো। তো 70,000 টাকা বললে হয়তো বা 5,000 টাকা কম দিবে, 65 বা 70,000 টাকায় ডিল হয়ে যেতে পারে। তো এই 70,000 টাকা আমাকে দিবে। এখন আমার প্রয়োজনে পুরো 70,000 টাকা আমি যদি খরচ করে ফেলি, এবং পরে যদি বলি ভাই কোর্ট ফি কেনা হয়নি, কিছুদিন অপেক্ষা করেন, আমার টাকা খরচ হয়ে গেছে, তার মানে এই যে 70,000-এর মধ্যে 40,000 কোর্ট ফি এবং 30,000 হচ্ছে কি আমার ফি,
তো আমি ওই জি ফি এবং কোর্ট ফির টাকা, এই সব টাকা কি মিশ্রণ করে নিজের মনে করে খরচ করে ফেললাম। ওই যে অনেকটা বিশ্বাসভঙ্গ করার মতো, তাই না? ক্রিমিনাল জি অফেন্সের জি মতো জি। হয়ে গেল। তো এটা করা যাবে না, কারণ মক্কেলের যে ফি সেটা মক্কেলকে বুঝিয়ে দিতে হবে, মানে মক্কেলের যে পাওনা। আবার আরেকটা উদাহরণ দিই, মনে করেন যে মোহরানার মামলা করেছে একটা মহিলা তার স্বামীর বিরুদ্ধে, এখন 2 লক্ষ টাকা কি হবে, মোহরানা পাবে। এই মোহরানার জি টাকা যখন বিবাদী অর্থাৎ তার স্বামী তার স্ত্রীকে দিবে, তখন হয়তো বা অ্যাডভোকেটের হাতে দিবে যে টাকাটা গণে নেন, এরকম অনেক দেখবেন কোর্টে। তো টাকা গণে নিতে নিতে সেখান থেকে যদি 10,000 টাকা সরিয়ে রাখি, যে বললাম যে না এই 10,000 আমার, এখন এই আপনার 1,90,000 আপনার, এটাও করা যাবে না। তাকে পুরো টাকাটা দিতে আচ্ছা। হবে, তারপর তিনি ফি হিসেবে খুশি হয়ে যেটা দেন সেটা নিতে হবে, বা তার থেকে দাবি করতে হবে। এখন আপনি ওই টাকা মিশ্রণ নাই, এটার মধ্যে আমারও টাকা আছে, আমারও অধিকার আছে, এগুলো বলা যাবে না। মানে হাতে পেয়ে কেটে নেওয়া যাবে না। না, অনেকেই করে কিন্তু আমি কখনো করিনি। এরকমও হয়েছে আমি অনেক টাকা তুলে দিয়েছি, এক্সপেক্ট করছি 5,000 টাকা পাবো, 500 টাকা দিয়ে চলে গেছে, কিছু বলতে পারিনি কারণ গরিব মানুষ। আচ্ছা। বিধি 7, মামলা দায়েরে প্ররোচনা প্রদান করা হতে বিরত থাকা, পেনাল কোডের 107 ধারায় কাউকে অন্যায় কাজ করতে প্ররোচনা দেওয়া, তো সেটা করা যাবে না, তাহলে 2-এর 7 বিধি লঙ্ঘন হবে। এটা কথা শুনছেন না, মামলা করে দেন, অবশ্যই জিতে যাবেন। মানে মামলা করার জন্য ইন্সপায়ারেশন দেওয়া যাবে না, বুঝতে পেরেছেন? জি মক্কেলকে আইন ভঙ্গের পরামর্শ দেওয়া যাবে না, এটাও আরেকটা। আমার লাইফে এরকম একবার কি দুইবার হয়েছে যে সম্পত্তি কোনোভাবে তুলতে পারছে না, বিবাদী খুব সমস্যা, কি করব? তো কিছু পরামর্শ দিতে হয় যে এই কাজগুলো করেন, যদিও সেগুলো ইলিগাল, কিন্তু আমি বললাম এগুলো আপনি কি করবেন, পরামর্শ আমি এরকম দিই যে স্থানীয়ভাবে বসেন, বসেন, আপনি গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে চাপ সৃষ্টি করেন, করে এটা উদ্ধারের চেষ্টা করেন, কিন্তু মারামারি করতে যাবেন না, হাতাহাতি করতে যাবেন না। তারপরেও দেখা যাচ্ছে যে হয়ে যায়। হ্যাঁ হয়ে যায়। জি তো দেখবেন কিছু ক্রিমিনাল মামলা হয়, মারে মারে মামলা, যে পূর্ব শত্রুতা, জমি সংক্রান্ত স্থাবর সম্পত্তি বিষয়ে পূর্ব শত্রুতার কারণে এই ঘটনাটা ঘটছে। এগুলো জি। দেখায় হচ্ছে, মোটিভ দেখায়। তো আপনি মক্কেল আসছে, স্যার কি করব বলেন তো, পা ভেঙে দেবো, হাত ভেঙে দেবো, এগুলো পরামর্শ দেওয়া যাবে না। অপরাধীর পক্ষে মামলা পরিচালনায় অনীহা প্রকাশ না করা। একজন এসে বলল, স্যার আমার ভুল হয়ে গেছে, আমি একটা মার্ডার করে ফেলেছি বা আমি রেপ করে ফেলেছি, এই ধরনের ঘটনা আমার দ্বারা ঘটে গেছে, এখন আমার নামে মামলা হয়ে গেছে, আমাকে বাঁচান, আমার মামলাটা আপনি ডিফেন্স লয়ার হিসেবে পরিচালনা করেন। তো সরাসরি অনীহা করা যাবে না মামলাটা নিতে। এই ধরনের কিন্তু কি আছে, আপনার প্রবলেমেটিক প্রশ্ন আছে যে আপনি নিবেন কি নিবেন না, না নিলে কি আপনার অপরাধ হবে, না নিলে কি 9 ধারার আপনার ভঙ্গ হবে কি না। তো এটা কিন্তু একটু পরে আমরা দেখব। 10, পারিশ্রমিকের অতিরিক্ত উৎকোষ গ্রহণ করা হতে বিরত থাকা। উৎকোষ মানে কি, ঘুষ। এই জি মামলায় জামিন করাতে 20,000 টাকা নিব, এবং আরো কিছু সিস্টেম করতে হবে, সিনিয়রদেরকে কিছু দিতে হবে, পেশকারকে দিতে হবে, অন্য ব্যক্তিদের নাম করে আরো 80,000 টাকা, টোটাল 1 লক্ষ টাকা লাগবে। এই ধরনের প্র্যাকটিস চলে, এগুলোকে দালালি বলে। তো ওই যে ঘুষের নাম করে উৎকোষ অতিরিক্ত নেওয়া, এটা করা যাবে না। এটা কমন সেন্স থেকে বোঝা যাচ্ছে এটা করা ঠিক না, তাই না? জি। এগুলো চলে, বাস্তবে এগুলো আছে। 11, ফি নির্ধারণের ক্ষেত্রে মক্কেলের সাথে বিবাদে জড়ানো হতে বিরত থাকা। তাহলে ফি একটা নির্ধারণ হয়েছে, অ্যাডভোকেট বেশি চাচ্ছে, মক্কেল কম দিতে চাচ্ছে, তুমুল ঝামেলা শুরু হয়ে গেল। এরকমও হয়, আমার লাইফে একটা হয়েছে এরকম। এক মহিলা মামলা করতে আসছে, নারী ও শিশু মামলা। ফাইলিং ফি ফাইলিং ফি ঠিকভাবে দিল না। ওকালতনামা আমার পকেট থেকে টাকা দিয়ে কিনে মামলা করে দিলাম, মামলা আমার পক্ষে চলে আসলো, মামলা রেডি হয়ে গেছে। বললো, স্যার যখন আমার স্বামী আমাকে টাকা দেবো আপনার টাকা আমি দিয়ে দিব স্যার। খুব আচ্ছা গরিব মানুষ। ঠিক আছে, উনি টাকা পেলেন, টাকা পাওয়ার যখন টাকা পাওয়া যখন শুরু করলেন, ঠিক আগের ডেটে উনি উকিল পরিবর্তন করবেন, আমার কাছে এনওসি নিয়ে চলে আসছে। তা আমি বলছি, এনওসি কেন? তা আপনার আচ্ছা। কাছে মামলা রাখবো না। কেন? তা আপনার কাছে রাখবো না, ভালো লাগছে না। তা ও, আমি আমার টাকা দিয়ে মামলা আপনাকে রেডি করে দিলাম, এখন টাকা পাবেন, টাকা দিতে হবে, তাই তো এটা তো ঠিক না। তা আপনার এনওসিতে আমি সই করব না। তখন উনি বারে আমার নামে কমপ্লেন দিলেন যে এনওসিতে আমি সই দিচ্ছি না।
তো বার থেকে আচ্ছা আমার কাছে স্টাফ চলে আসলো, তা আমি বললাম যে এই বিষয়। তখন ওই ওই পক্ষ আমাকে আমি সহ একটা অ্যাডভোকেটের সামনে আবার দিল, বারের যিনি সহ সভাপতি ছিলেন। তো আমি বললাম এই ঘটনা। তখন সমাধান করে দিল যে ঠিক আছে, আপনি যেটা পাবেন পাবেন, কিন্তু আমি কম বেশি করে দিই। তখন উনি ওনাকে বললো যে 5,000 টাকা আপনি দিবেন এই অ্যাডভোকেটকে, মানে আমাকে, তাহলে এনওসিতে সই দিবে। এই হলো রায় আসলো। তা বললাম স্যার 5,000 টাকা না, শুধু 2,000 টাকা আমাকে দিলেই হবে। উনি গরিব মানুষ আমি জানি, আমি ফি নিব না, জাস্ট আমার যে খরচটা হয়েছে সেটা দিলেই হবে। তো 2,000 টাকাও দেয়নি। পরে সম্ভবত 1,000 টাকা যাই হোক। দিয়েছিল, আমি এনওসি দিয়ে দিয়েছি। তো আচ্ছা এরকমও হয়। তো এরকম বিবাদ চলে আসে। আচ্ছা, মামলা পরিচালনার ক্ষেত্রে ব্যক্তিগত বিশ্বাস পরিহার করা। আমি বলছি যে হ্যাঁ আপনি জিতবেনই, আমার বিশ্বাস আপনি জিতবেনই, এই ধরনের ওভার কনফিডেন্ট হওয়া যাবে না। আপনাকে মামলার মেরিটের উপরে কথা বলতে হবে, এবং সব সময় বলতে হবে হতে পারে জিততেও পারি হারতেও পারি। আপনার সম্ভাবনা বলতে হবে, কিন্তু 100% আপনি জিতবেন, আগামীকালকে আপনি জামিন পাবেনই। হ্যাঁ, গ্যারেন্টি, 100% গ্যারেন্টি। কোনো মক্কেল এসে যদি বলে স্যার জামিন হবে তো, 100% গ্যারেন্টি দেন, 100% গ্যারেন্টি দিয়ে আমি মামলা করতে পারবো না, আমি ডিরেক্ট বলি আপনি অন্য জায়গায় করেন, তবে আমার চেষ্টা ত্রুটি থাকবে না। কোনো মামলার সাক্ষী হলে মামলাটি অন্য অ্যাডভোকেটকে পরিচালনার দায়িত্ব দেওয়া। মনে করেন যে মামলাটা হচ্ছে, এখন ঘটনাক্রমে ওই মামলার যদি আপনি সাক্ষী হয়ে যান, তাহলে ওই মামলাটার আপনি অ্যাডভোকেট থাকতে পারবেন না, এটা অন্য অ্যাডভোকেটের কে মানে পরিচালনার জন্য দায়িত্ব দিতে হবে। তার মানে আপনি নিজে উইটনেস বক্সে দাঁড়িয়ে আবার নিজে অ্যাডভোকেটের ভূমিকা কিভাবে পালন করবেন, বুঝতে পেরেছেন? জি জি। তার মানে আরেকটা অ্যাডভোকেটকে নিতে হবে আপনাকে ওই মামলায় অ্যাডভোকেটের মানে অ্যাডভোকেট হিসেবে মামলা পরিচালনা করার জন্য, আর আপনি তো উইটনেস হয়ে গেলেন। কোনো বিশেষ দিনে মামলা পরিচালনায় মক্কেলকে বাধ্য করা হতে বিরত থাকা। এখন আপনার টাকার দরকার, মক্কেল চাচ্ছে 2 দিন পরে শুনানি হোক, আপনি চাচ্ছেন আজই শুনানি হোক, বা কোনো কারণে মক্কেল আগে চাচ্ছে আপনি পরে চাচ্ছেন, নিজের হয়তো বা সমস্যার কারণে। তো মক্কেলকে বাধ্য করা যাবে না, বুঝে বলতে হবে যে এই সময় এই হবে, এবং এটার পেছনে আপনার অন্যায় কোনো সুবিধা নেওয়ার কোনো উদ্দেশ্য থাকা যাবে না। মক্কেলকে বিপদে ফেলে আপনি ফায়দা নেবেন, এটা করা উচিত হবে না। এগুলো হচ্ছে মক্কেলের জন্য সেফগার্ড করা হয়েছে, কারণ এগুলো ঘটনা ঘটে বলেই তো এগুলো তৈরি করা হয়েছে, এগুলো বন্ধ করার জন্য, তাই না? জি জি। এরপর হচ্ছে অধ্যায় 3, আদালতের প্রতি দায়িত্ববোধ। 9টি বিধি। একজন অ্যাডভোকেট আদালতের প্রতি কি কি দায়িত্ব পালন করবেন? আদালতকে শ্রদ্ধা দিবেন, শ্রদ্ধার সাথে দেখবেন যেন কন্টেম্প্ট অফ কোর্ট না হয়। আদালতের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব প্রকাশ করা, সব সময় স্যার, ইয়োর অনার, মাই লর্ড এই ধরনের শব্দ ব্যবহার করে তাকে সমীহ জানানো, শ্রদ্ধা জানানো। আদালতের নির্দেশ অমান্য করতে মক্কেলকে পরামর্শ দেওয়া হতে বিরত থাকা। আদালত একটা আদেশ দিল আর মক্কেলকে আপনি সেই আদালতের নির্দেশ বা আদেশ ভঙ্গ করতে পরামর্শ দিচ্ছেন, সেটা করা যাবে না। পরে যদি বলে যে আমার অ্যাডভোকেটই তো বলেছে এটা করতে, তাহলে তো আপনার সম্মান থাকবে না কোর্টের কাছে, তাই না? জি জি। বিচারককে বিভ্রান্ত করা হতে বিরত থাকা, এটাকে পাশে লিখে রাখতে পারেন। এই 3 নম্বরের এখানে ডানের লিখে রাখে মিসলিড, এই শব্দটা বাস্তবে ব্যবহার করা হয়। আদালতকে মিসলিড মিসলিড। করা যাবে না। হ্যাঁ, মানে ভুল ইনফরমেশন দিয়ে আদালতকে কনভিন্স করা যাবে না। অপরপক্ষ বুঝতে পারলে দেখবেন বলবে যে স্যার আপনাকে মিসলিড করা হচ্ছে, ভুল তথ্য দেওয়া হচ্ছে। ঠিক আছে, মিসলিড শব্দটা আদালতে ব্যবহৃত হয়। বার ও বেঞ্চ, বার বলতে অ্যাডভোকেটগণ, বেঞ্চ হচ্ছে বিচারকগণ, তথা অ্যাডভোকেট ও বিচারকের মধ্যে পেশাদারিত্বের সম্পর্ক বজায় রাখা। আপনার স্যার এখানে একটা প্রশ্ন স্যার, স্যার এই যে অনেক সময় মিথ্যা বা মিথ্যা বিবাদী বা মিথ্যা সাক্ষী সাজিয়ে নিয়ে যাওয়াটাই কি মিসলিডের মধ্যে পড়ে নাকি স্যার? এখানে মিথ্যা সাজিয়ে নেওয়া একটা মিসলিডের মধ্যে পড়বে না। মিসলিড হচ্ছে তথ্যগত বিভ্রান্তি তৈরি করা। আচ্ছা। আপনি মিথ্যা সাক্ষী নিয়ে গেলে তো পেনাল কোডে তো আলাদা মামলার বিধান আছে, 191, 92 গুলো দেখলেই বুঝতে পারবেন। মানে আপনি তথ্য বা ভুল ইনফরমেশন দিচ্ছেন, এটা হচ্ছে মিসলিড। জি জি জি। পেশাদারিত্বের সম্পর্ক কি? মানে উনি বিচারক, আমি অ্যাডভোকেট, পেশাগত দায়িত্ব পালন করতে হবে। এখন এক জায়গায় মনে করেন যে বিচারক আমার যদি আত্মীয় হয়, তো ওইখানে কোর্টে বসে আত্মীয়তা চলবে না।
তাই না? আবার বিচারক যদি স্যার আমার, স্যারই। হ্যাঁ বিচারক যদি কোনো কারণে আমার পারিবারিক শত্রু হয়, তাহলে সেখানে শত্রুতা দেখানো যাবে না বিচারকের, তাহলে তার পেশাদারিত্ব এখানে ঘাটতি পড়বে। তার মানে জি। কোর্টে আমি অ্যাডভোকেটের ভূমিকা পালন করব, তিনি বিচারকের ভূমিকা পালন করবেন। এটাই পেশাদারিত্ব, মানে পেশাকে সর্বোচ্চ জায়গায় রাখা, ব্যক্তিগত যে কোনো প্রকার সম্পর্ককে সেখানে গুরুত্ব না দেওয়া। মানে মনে করেন ছেলে অ্যাডভোকেট, বাবা বিচারক, ওই কোর্টে দাঁড়িয়ে বাবাকে বাবা বলা যাবে না, ওই স্যারই বলতে হবে বা ইওর অনার বলতে হবে, তাই না? জি। সরকারি আইনজীবী কর্তৃক ন্যায় বিচার নিশ্চিত করা। সরকারি আইনজীবী বলতে পিপি, জিপি, এজিপি, এপিপি, তাদেরকে বলা হচ্ছে। আচ্ছা, এটা কে বলতে পারবেন? অন্যরা একটু কথা বলবেন যে বিধি 5-এ সরকারি আইনজীবী কর্তৃক ন্যায় বিচার নিশ্চিত করা। এখন সরকারি আইনজীবী মনে করেন একজন পাবলিক প্রসিকিউটর, তিনি সাক্ষ্য গ্রহণে হেল্প করছেন, ঠিক আছে। তো ন্যায় বিচার যদি নিশ্চিত করা হয়, তাহলে আদালতের প্রতি কিভাবে দায়িত্ববোধ, মানে দায়িত্ব পালন করা হয়, এটা কি, ব্যাখ্যাটা কি বলেন? পাবলিক প্রসিকিউটর বা সরকারি আইনজীবী যদি ন্যায় বিচার নিশ্চিত করে, তাহলে আদালতের কি, আদালতের প্রতি কিভাবে দায়িত্ব পালন করা হয়, এটার ব্যাখ্যা কে দিতে পারবেন? হাত উত্তোলন করেন। কেউ কথা বলে না। আপনি বলতে পারবেন? আপনি আচ্ছা, আপনি একটু বুঝিয়ে দেন স্যার। মনে করেন এই যে আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনি রেসপন্স করলেন, তাই না? ফিডব্যাক দিচ্ছেন না? জি। জি। ফিডব্যাক দিলে আমার সুবিধা হচ্ছে কিনা? জি। জি। ফিডব্যাক, যখন একজন শিক্ষক ক্লাসে পড়ান, ছাত্রদেরকে যখন প্রশ্ন করা হয়, যখন স্বতঃস্ফূর্তভাবে উত্তর দেওয়া হয়, তাহলে দ্বিপাক্ষিক একটা আলোচনা চলে আসে, কারণ ফিডব্যাক দেওয়া জি। হয়। জি। প্রশ্ন করছি, কেউ উত্তর দিচ্ছেন না, আমি ফিডব্যাক পাচ্ছি না। কিন্তু প্রশ্ন দিচ্ছি, অনেকে 10-12 জন হাত উত্তোলন করলেন, 2-3 জন উত্তর দিয়ে দিলেন, ক্লাসটা ইন্টারেস্টিং হয়ে যাবে না? জি। 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 এবং সেটা ক্লাস মনে হবে আর কি। সেটা রিয়েল ক্লাসের মতন মনে হবে। এটা হচ্ছে ফিডব্যাক। তো ফিডব্যাক দিলে আমার পড়ানোর সুবিধা হবে। এখন বিচারক বিচার করবেন, বিচারকের কাজ কি ন্যায় বিচার নিশ্চিত করা না? জি। তো বিচারক ন্যায় বিচার করবেন। এখন সরকারি আইনজীবী কি বিচারককে হেল্প করেন না? হ্যাঁ, করে। সরকারি আইনজীবীর কাজ কি বিচারককে হেল্প করা। দেখবেন জি। একটা মিসকেস ফাইলিং হলো, আসামি পক্ষের আইনজীবী জামিনের জন্য প্রার্থনা করে তার পয়েন্টগুলো বললেন যে এই এই কারণে আমি জামিন চাচ্ছি ওর অনার। তখন বিচারক তার কথা শোনার পরে পাবলিক প্রসিকিউটরকে বলবেন যে বলেন, আপনি এবার বলেন, মানে মামলার ফ্যাক্ট কি বলেন। তো দুই জি। তিন পয়েন্টে মামলার ফ্যাক্ট উনি বলবেন, এই ফ্যাক্টটা বলে কি করছেন? বিচারককে হেল্প করছেন না? হ্যাঁ, হ্যাঁ, হেল্প কারণ করছেন, পাবলিক ইনফরমেশন দিচ্ছেন। প্রসিকিউটর জি। মামলাটাকে স্টাডি করেছেন, আর উনি জি। বিচারক তো সেখানে এসে মামলাটা তার সামনে নিয়ে আসা হলো, তো ওই সময় উনি 2-3 মিনিট সময় পাচ্ছেন মামলাটাকে দেখার জন্য। কিন্তু পাবলিক প্রসিকিউটর যদি উনি সঠিকভাবে স্টাডি করেন, তার মানে তার কাছে তো নথি আগে থেকে আসছে, তাই না? এবং জি। মিসকেস ফাইলিং করলে সঙ্গে সঙ্গে একটা কপি চলে আসে পিপির কাছে। তো পাবলিক প্রসিকিউটর যদি সঠিক কাজ করেন, তার মানে বিচারককে হেল্প করা হয়। রেজাউল ইসলাম হাত উত্তোলন করেছেন, লাইনে আসেন। রেজাউনুল, রেজুয়ান, সরি রেজওয়ান, রেজওয়ান ইসলাম ভাই, রেজওয়ান ভাই লাইনে আসবেন। এটা সমস্যা আপনাদের, পুরাতন স্টুডেন্ট আপনারা, লাইনে আসতে দেরি হয়। আচ্ছা, বিধি 6, চলমান মামলার বিষয়ে খবরের কাগজে সংবাদ প্রদান করা হতে বিরত থাকা। একটা মামলা চলছে, মামলার এখনো রায় হয়নি, এই বিষয়ে খবর দেওয়া ঠিক না। খবর যদি দেওয়া হয়, তাহলে আদালত কি হবে? বিভ্রান্ত হবে। কারণ একটা পাবলিক, মানে জনগণের একটা মতামত তৈরি হবে, পাবলিক ওপিনিয়ন তৈরি হবে না? একটা জি। জি। মামলার জি। বিষয় যদি খবরের কাগজে দেওয়া, পাবলিক ওপিনিয়ন তৈরি হবে, এবং খবরের কাগজ তো বিচারকও পড়েন, তখন পাবলিক ওপিনিয়নের মাধ্যমে বিচারক প্রভাবিত হয়ে একটা ভুল সিদ্ধান্ত দিতে পারেন কি না? হ্যাঁ, দিতে পারে। দিতে পারে অনেক আবার সময় বিচারকের উপর বিভিন্ন জায়গা থেকে চাপ আসতে পারে। খবরের কাগজে যখন সংবাদ প্রকাশিত হবে চলমান মামলার বিষয়ে, তখন যে সংবাদ প্রচার করবে তার ভুল হতে পারে না? ফ্যাক্ট, জি। জি। কারণ সে তো বিচার করছে না, সে আদালতে বসে থেকে সবকিছু তো অবজার্ভ করছে না,
সে বিচারক তো না যে সে সঠিক তথ্য দিতে পারবে, সে সাংবাদিক। আর বর্তমানে সাংবাদিকতার কোন পর্যায়ে গেছে সবাই তো জানেন। জি জি জি। তো এমন কিছু মনে করেন তথ্য দিল যে তথ্যটাতে মিসলিডিং ইনফরমেশন থাকতে পারে, তখন পাবলিক ওপিনিয়ন তৈরি হলো, যে ওপিনিয়নটা হয়তো বা এখানে মামলাটা সঠিক, কিন্তু এখানে আসামির সাজা হওয়ার কথা, কিন্তু এমনভাবে উপস্থাপন করলো যে মামলাটা মিথ্যা। এখানে যে ভিকটিম সে মিথ্যা, মানে ব্লেম গেম খেলার চেষ্টা করছে এবং ভিকটিমকে, আসামিকে ফাঁসানো হয়েছে। এই ধরনের একটা যদি সংবাদ প্রচার করে, তাহলে পাবলিক ওপিনিয়ন তৈরি হলো হচ্ছে আসামির পক্ষে। তাহলে আসামি একটা পাবলিক সিম্প্যাথি পাবে, এবং এই পাবলিক সিম্প্যাথি পাওয়ার কারণে এখানে বিচারকেরও সেটা মনে হতে পারে, কারণ বিচারক তো জনগণ কি চাচ্ছে সেটা দিবে, দেওয়ার চেষ্টা করবে, যদিও সেটা ঠিক না। অনেক সময় দেখা যাচ্ছে যে এই মব তৈরি হতে পারে আদালতের সামনে, মানে জনগণের মত হ্যাঁ, মানে তৈরি হওয়ার পরে। জনরোষে, জনরোষে ভুল সিদ্ধান্ত হয়ে গেল। হতে পারে। তো এই কারণে এটা নিষেধ করা হয়েছে। এটা যদি করা হয় তাহলে বিচারকের সাথে অন্যায় করা হচ্ছে, বিচারকের সাথে অন্যায়ের কারণে এটা এই অধ্যায়ের অংশ হয়েছে, বুঝতে পেরেছেন? জি। তো এখন প্রশ্ন আসতে পারে, চলমান মামলার বিষয়ে খবরের কাগজে সংবাদ প্রদান করলে আহ, কার প্রতি অন্যায় করা হবে? আদালতের প্রতি, বা এটা বিরত থাকা কার প্রতি আদালতের, মানে কার প্রতি দায়িত্ব? আদালতের প্রতি দায়িত্ব। বা কত অধ্যায়ের বিষয়বস্তু? তৃতীয় অধ্যায়ের। তাহলে কোন অধ্যায়ে কি আছে এটা একটু বোঝার জন্য এই সেন্সটা থাকতে হবে। বিচারক জি। নির্বাচনে রাজনৈতিক প্রভাব মুক্ত থাকা। তাহলে রাজনৈতিক যদি প্রভাব থাকে বিচারক হওয়ার জন্য, তাহলে ওই বিচারকের কাছ থেকে ন্যায় বিচার প্রত্যাশা করা যাবে না। বিজ্ঞ আদালতে যথাসময়ে হাজির হওয়া। আদালত বসে গেছে কিন্তু ভিতরে অ্যাডভোকেটরা নাই, মক্কেলরা নাই, তাহলে হবে? আদালত বসে থাকবে? বরং, আচ্ছা, যেটা আলোচনা করছিলাম যে বিজ্ঞ আদালতে যথাসময়ে হাজির থাকতে হবে অ্যাডভোকেট এবং মক্কেলদের। কারণ আমরা বসে থাকবো কিন্তু বিচারক যেন এসে বসে না থাকেন, কারণ ওনার সময়ের মূল্য আছে। জি। এই কারণে এটা করলে ওনার প্রতি সম্মান দেওয়া হবে। হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেখানে হোক না কেন, শিক্ষক এসে ক্লাসরুমে বসে থাকবেন আর স্টুডেন্টরা ক্লাসে নাই। ব্যাপারটা কেমন হলো, তাই না? এটা অসম্মান এবং বেইজ্জতি দুইটাই। হ্যাঁ, শিক্ষকের প্রতি অসম্মান তো, এরকমই বিষয়টা ধরে নেন। তো বিধি নয় বিজ্ঞ আদালতকে অহেতুক পরামর্শ প্রদান হতে বিরত থাকা। আদালত সিদ্ধান্ত নেবে, আদালতকে পরামর্শ দেওয়া যাবে না। আপনি আদালতের কাছে নিবেদন করবেন, প্রার্থনা করবেন আপনি যেটা চাচ্ছেন। এবং সর্বশেষ অধ্যায়, চতুর্থ অধ্যায়, জনসাধারণের প্রতি আচরণ। 8টি বিধি আছে এখানে। কাউকে হয়রানি করার উদ্দেশ্যে মামলা করা হলে তা পরিচালনা না করা। অপরপক্ষের সাথে ভালো ব্যবহার করা। কাউকে হয়রানি করার উদ্দেশ্যে দেওয়ানি মামলা করা হলে তা পরিচালনা করতে অস্বীকৃতি জানানো। মামলা করা হয়েছে, সেটা হচ্ছে অপরপক্ষকে জাস্ট হয়রানি করবে, এটা আপনি বুঝতে পারলেন যে স্যার আপনার মামলা শুধু ডিলে করতে থাকেন, মামলা আমার জিতা লাগবে না, তাহলে আপনি অস্বীকৃতি জানাতে পারেন। কোনো মামলা পরিচালনা করা বা না করার স্বাধীনতা একজন অ্যাডভোকেটের থাকবে। একটু আগে আমরা দেখলাম যে একজন অপরাধী এসে যদি মামলা দেয়, আমার নিতে অনীহা করা যাবে না। আবার এখানে বলা হচ্ছে একটা মামলা নিব কেন, এটা আমার স্বাধীনতা থাকবে। তো আমি অ্যাডভোকেট, কোন মামলাটা নিব কোন মামলাটি নিব না, এটা তো অবশ্যই আমার স্বাধীনতা থাকবে। তাহলে আবার বলা জি। হচ্ছে যে অনীহা প্রকাশ করা যাবে না অপরাধীর পক্ষে। তো সে অপরাধী হোক কি অপরাধী না, বা তাকে ফাঁসানো হয়েছে মিথ্যা মামলায়, সেটা বিচার্য বিষয় না। বিষয় হচ্ছে কি, যে আপনি মামলা নিতে অনীহা করতে পারবেন না, সেখানে বলা হচ্ছে। আর এখানে আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, তাহলে একটা উভয় সংকটের মতো বিষয় না? জি, অনেকটা তাই। তো আলটিমেটলি এটা আপনার কাজে লাগবে। কি কারণ, এটা দেখেন জনসাধারণের প্রতি আচরণ। কারণ একজন জনসাধারণ আপনার কাছে আসলো, আসার পরে আপনি তার মামলা নিবেন কি নিবেন না সেটা আপনার বিষয়, কারণ সে কিন্তু পাবলিক, আপনার মক্কেল না। মক্কেল কি সেটা? না না না। তো একজন মক্কেল আসলো, আমি এখনো তার পক্ষে আইনজীবী হিসেবে কি হইনি, নিযুক্ত হইনি, মানে ওকালতনামা সাইন করিনি, তাহলে সে তো আমার মক্কেল না। সে একজন সাধারণ, জি। তো পাবলিক, তো পাবলিকের মামলা আমি নিব কি নিব না, নিলে মক্কেল হবে, তারপরে আমি তার অ্যাডভোকেট হব। তো সেটা আমার ইচ্ছা। আর উপরেরটাতে কি বলা হচ্ছে?
এখানে মক্কেলের প্রতি আচরণ দুই, দ্বিতীয়তে বলা হচ্ছে নয়ে অপরাধীর পক্ষে মামলা পরিচালনায় অনীহা প্রকাশ না করা। এখানে অলরেডি আমি তার কি আইনজীবী, বুঝতে পেরেছেন? জি জি, আইনজীবী হওয়ার পরে বুঝতে পেরেছি যে সে এক্সাক্ট অপরাধী। এখানে মামলা গ্রহণের বিষয়ে বলা হচ্ছে না, মামলা তো অলরেডি গ্রহণ করে ফেলেছি এবং সে আমার জি মক্কেল জি হয়ে গেছে, ওকালতনামা সাইন হয়ে গেছে, আমি তার আইনজীবী। এখন আমি পরে বুঝতে পেরে বলছেন না বাবা, তোমার মামলা আমি আর পরিচালনা করব না, কারণ আমি বুঝতে পারছি তুমি অপরাধী। এটা অনীহাটা করা যাবে না। ঠিক আছে? জি আপনি জি চাইলে মামলা ছেড়ে দিতে পারেন এনওসি দিয়ে, সেটা সুযোগ আছে, কিন্তু অনীহা করা যাবে না। মানে আমি ঝুলাই রাখছি কিন্তু ঠিকভাবে কাজ করছে না, বুঝতে পেরেছেন? তাহলে কি মক্কেলের জি ক্ষতি হবে জি তো। জি তাহলে পার্থক্য জি। বুঝতে পারছেন? এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। মক্কেলের প্রতি অন্যায় হবে এটা কাজ। আপনাকে ভরসা করে জি মামলা দিল, আপনি ফিউ নিলেন কিন্তু কাজ করছেন না, এটা করা কি ঠিক হবে? জি, দ্বিতীয় অধ্যায় হচ্ছে অ্যাডভোকেট হিসেবে নিযুক্ত হওয়ার পরে আর অনীহা দেখানো যাবে না। হ্যাঁ। আর চতুর্থ অধ্যায় হচ্ছে যে জনসাধারণের প্রতি আমি নিতেও এক, পারি, নাও নিতে মানে পারি। আমি মক্কেল এখনো আমার না, সে আসলে আমি নিব কি নিব না, এটা মামলা গ্রহণ করব কি করব না সেই ডিসিশন। তাহলে জি প্রথমত দুইটা পড়তে গেলে একই মনে হলো, পার্থক্যটা এবার ক্লিয়ার হলো কিনা? জি 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 স্যার। এই জায়গা নিয়ে কিন্তু প্রশ্ন আসে, বিগত সালে এসেছে, অনেকে কনফিউজড হয়। বিধি 6, কোনো সভায় উপস্থিত হলে, নূর মোহাম্মদ, নূর মোহাম্মদ ভাই, কোনো সভায় উপস্থিত হলে নিজের পরিচয় গোপন না করা। আমি একজন অ্যাডভোকেট, একটা সভা সালিশে গিয়েছি, সেখানে কোনো কথাবার্তা হচ্ছে, আমি যে অ্যাডভোকেট সেটা বলতে হবে আগে। কারণ একজন অ্যাডভোকেট থাকলে সেখানে যেভাবে মানুষ কথা বলবে, অ্যাডভোকেট পরিচয় না দিলে অন্যভাবে আপনাকে আদারওয়াইজ নিতে পারে, বুঝতে জি পেরেছেন? কারণ আপনি আইন জানেন, আপনার সামনে মানুষ বেআইনি কাজ করার সাহস পাবে না এবং সেইভাবে কথা বলবে। এবং একটা সভায় একটা আইনজীবী উপস্থিত থাকার অর্থ কি? ছোটখাটো একটা আদালতের মতন, তাই না? জি জি তার মানে জি পরিবেশটা ফর্মাল হবে। তাই আপনার জি সভাতে বিশৃঙ্খলা এড়ানোর জন্য নিজের পরিচয়টা আগেই দিয়ে দেন, পরিচয় গোপন করার দরকার নাই, মানে ইস্পায়ের দায়িত্ব পালন করার দরকার নেই, আপনি ওপেন কাজ করেন। পূর্বে বিচারক হিসেবে কোনো বিষয় অবগত হয়ে উক্ত বিষয়ে পরবর্তীতে আইনজীবী হিসেবে দায়িত্ব গ্রহণ হতে বিরত থাকা। মনে করেন একজন বিচারক, তিনি ম্যাজিস্ট্রেট হোক বা সিভিল জাজ হন বা জেলা জজ হন বা জাস্টিস হন, তিনি বিচার বিভাগে ছিলেন, বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন, কোনো কারণে তার ভালো লাগলো না, তিনি চাকরি ছেড়ে দিয়ে, অ্যাডভোকেট লাইসেন্স ছিল তার, অথবা পরে লাইসেন্স নিলেন, নিয়ে তিনি এখন অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করছেন। এখন উনি বিচারক হওয়ার সময় একটা মামলা পরিচালনা করতে গিয়ে একটা তথ্য জেনেছেন। এখন মামলা পরিচালনা করতে গিয়ে অ্যাডভোকেট হিসেবে ওই মামলা তিনি আর গ্রহণ করতে পারবেন না, কারণ তিনি অলরেডি বিচারক হিসেবে সে বিষয়ে অনেক কিছু জেনেছেন, অবগত, অবগত অবগত। জি। তাই তাহলে কি করা হবে? আপনি যখন বিচার করছেন, সমাজের জন্য বিচার করছেন, যখন, হ্যাঁ, এখানে বলতে পারেন যে বিচার তো হয় উভয় পক্ষের মধ্যে, কিন্তু বিচার পুরো ব্যবস্থাটা যদি আমরা কালেকটিভলি চিন্তা করি, ওভারঅল চিন্তা করি, তাহলে সমাজের জন্য বিচার ব্যবস্থাটা কি একটা জরুরি না? জি সমাজে যেন অপরাধ বৃদ্ধি না পায়, আদালতের প্রতি, আইনের প্রতি মানুষ যেন শ্রদ্ধাশীল থাকে, তাই বিচার ব্যবস্থাটা ভালোভাবে ফাংশন করা জরুরি। তাই বিচারকের এখানে একটা কি ধর্মীয় দায়িত্ব বলা যায়, কারণ বিচারক যদি অন্যায় করে, বিচারকের কিন্তু পরকালে বিচার হবে, তাই না? জি জি তো এখানে বিচারক ন্যায় বিচার করবেন। এখন বিচার করতে গিয়ে তিনি কোনো কিছু জেনেছেন, অথবা মনে করেন 164 ধারায় কেউ যদি জবানবন্দি দেয় বিচারকের কাছে, দোষ স্বীকার করে, সে জবানবন্দি সম্পর্কে তিনি জেনেছেন, তো এইভাবে বিচারক হিসেবে যেটা জানলেন, পরে অ্যাডভোকেট হিসেবে সেটা মানে ওই মামলার পরিচালনা করা যাবে না, কারণ পরিচালনা করলে তার তথ্য তো ব্যবহার হতে পারে, তাই না? জি এটা অনেকটা সাক্ষ্য আইনের 126 ধারার সাথে মানে কি হয়ে যাবে, মানে অপোজিট হয়ে যাবে, বা এখানে ইয়া তৈরি হবে, সাংঘর্ষিক, সাংঘর্ষিকতা সাংঘর্ষিক। তৈরি হবে, হ্যাঁ। তো এই কারণে এই ব্যবস্থাটা করা হয়েছে। এটাও কিন্তু আসে, এমসিকিউ প্রশ্নেও আসে, রিটেনেও আসবে, আসার সম্ভাবনা বেশি, বিগত সালে এসেছে। 8, কোনো অ্যাডভোকেট প্র্যাকটিসের পাশাপাশি অন্য কোনো পেশা বা ব্যবসা বা সক্রিয় অংশীদার বা পার্টনারশিপ, যেটা বিজনেস বা বেতনভুক্ত কর্মকর্তা বা কর্মচারী হিসেবে নিজেকে জড়াবেন না।
তার মানে অ্যাডভোকেট হলে আপনি একটা পেশায় মনোনিবেশ করেন। এখন বলতে পারেন স্যার আপনার পেশা কি অ্যাডভোকেটের মধ্যে পড়ছে, যেটা আমি পড়াচ্ছি অনলাইনে? পড়ছে না, কিন্তু আইন নিয়ে যেহেতু আলোচনা করছি, আর এইটা বিষয়ে বার কাউন্সিল বা হাইকোর্ট কোনো নির্দেশনা দেওয়া নাই যে অ্যাডভোকেট তিনি শিক্ষকতা করতে পারবেন কিনা অনলাইনে বা অফলাইনে, কোচিং পরিচালনা করতে পারবেন কিনা, এটা বিষয়ে কোনো নিষেধাজ্ঞা যেহেতু নাই বা স্পষ্ট কোনো বিধিবিধান নাই, যদি হাইকোর্ট বা বার কাউন্সিল এই ধরনের বলে যে অনলাইনে আপনারা যা পড়াচ্ছেন এটা করা যাবে না, অনেক অ্যাডভোকেটকে আমরা দেখেছি প্র্যাকটিস করেন, পাশাপাশি ল কলেজের শিক্ষক তিনি, আছে না? জি, আবার অনেক জাজরা পর্যন্ত তো ক্লাস নেয় স্যার বিভিন্ন প্রাইভেট কোচিং সেন্টারে। তো এখানে জাজরা ক্লাস নিতেই পারেন, জাজদের, এটা তো জাজদের জন্য প্রযোজ্য না, এটা অ্যাডভোকেটদের জন্য প্রযোজ্য এই জি, তা ঠিক। 42টা বিধান। জি 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 বুঝতে পেরেছেন? জি জি তো এখানে কোচিং ব্যবস্থার বিরুদ্ধেই তো, কোচিং ব্যবস্থাটা তো, অনেক কোচিং ব্যবস্থাই তো একটা অনৈতিক বেসমেন্টের উপর দাঁড়িয়ে আছে, তাই না? কোচিং জি যদি না থাকে ক্লাসে ঠিকভাবে পড়াশোনা হবে, ক্লাসে ঠিকভাবে পড়াশোনা হয় না বলে কিন্তু কোচিং এর উৎপত্তি হয়েছে। আমার মেয়ের আমার মেয়ের মাসিক স্কুলের টিউশন ফি হচ্ছে 3,000 টাকা, কিন্তু আমার মেয়ে টিউশনি দেওয়া লাগে 15,000 টাকার। বুঝতে পেরেছেন? জি জি, তাহলে কি প্রাইভেট পড়ে অবস্থা? তাই। প্রাইভেট জি দেওয়া লাগে 3 গুণ, 5 গুণ, এই অবস্থা। আচ্ছা, এবার দেখেন পেশাগত আচরণবিধি ও নিয়মানুবর্তিতা কখনো কিভাবে আইনে সন্নিবেশিত হয়। এর আগে আমরা 1 নম্বর প্রশ্নের উত্তরই পড়লাম, পুরো 42টার মতোই আছে, আপনারা সহজগুলো মনে রেখে লিখবেন। তবে ইতিপূর্বে এভাবে আসতো 10 নম্বরের জন্য আপনাদের আসার সম্ভাবনা কম। তারপরে আমাদের আসুক আর না আসুক আমাদের জানতে হবে প্রবলেমেটিক প্রশ্নের উত্তর করার জন্য এগুলো লাগবে, তাই না? জি জি এই যে ক্যাননস, এটা কখন আইনে সন্নিবেশিত হয়, মানে এর আইনগত ভিত্তি কি? দ্য লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অ্যাক্ট, নট অর্ডার বা রুলস, এটা কিন্তু অ্যাক্ট, এবং এটা 1965, তার মানে পাকিস্তান আমলের আইন এটা। এর 48 কিউ কিউ ধারায়, যেহেতু এটা অ্যাক্ট তাই এটা অনুচ্ছেদ না, ধারা, প্রদত্ত ক্ষমতা বলে, জি এবং 1969 সালের 5 জানুয়ারি তারিখে গৃহীত, গৃহীত বানানটা ঠিক করে নেবেন, রিকার হবে। সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রণীত আইনজীবীদের অবশ্য পালনীয় দায়িত্ব ও কর্তব্যসমূহ পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালা বা ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইট নামে আইন হিসাবে সন্নিবেশিত হয়। তার মানে এর আগে এই ধরনের কোনো বিধিমালা ছিল না, এই সময়ে বিধিমালাটা আসে। কত সালে? 69 সালে, তাই না? জি এতটুকু 2 নম্বরের জন্য আসতে পারে, নাও আসতে পারে, মানে এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন না, কিন্তু আপনি অ্যাডভোকেট হিসেবে এই তথ্যগুলো জানাটা জরুরি। তো এই ক্যাননসগুলোর উদ্দেশ্য কি প্রণয়ন করার, বা এর প্রয়োজনীয়তা কতটুকু, বা এর আবশ্যকতা কতটুকু আলোচনা, বা এর গুরুত্ব কতটুকু, যেভাবে প্রশ্ন আসুক না কেন উত্তর একই। একটি সভ্য সমাজের অপরিহার্য বৈশিষ্ট্য হলো আইনের শাসন। এই কথাটুকু আমার বানানো, আমার নিজে থেকে তৈরি, কোথাও আমি পাইনি। আইনের শাসন ব্যতিরেকে আদর্শ বিচার ব্যবস্থাও কল্পনা করা যায় না। সমাজের সকল নাগরিকের আইনের আশ্রয় লাভের সমান অধিকার ও তাদের যান মাল ও সম্মানের নিরাপত্তার বিধান নিশ্চিতকরণ রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। উক্ত উদ্দেশ্যে আইনজীবীদের স্বীয় পেশার সদস্য, মক্কেল, আদালত এবং জনগণের, তাহলে স্বীয় পেশার সদস্য তার মানে কি অ্যাডভোকেট অপর অ্যাডভোকেটের প্রতি, মক্কেল, আদালত জি এবং জনসাধারণ, তার মানে 4টা অধ্যায়ের যে বিষয়বস্তু সেটা আমি এখানে কভার করলাম। সঙ্গে জি সুসম্পর্ক বজায় রাখার ন্যায় গুরুত্বপূর্ণ দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে সুনির্দিষ্ট পেশাগত আচরণবিধি প্রণয়নের বিশেষ উদ্দেশ্য রয়েছে বা প্রয়োজনীয়তা রয়েছে বা আবশ্যকতা রয়েছে। এখানে 3টা শব্দ এসেছে, যদি উদ্দেশ্য আছে জাস্ট উদ্দেশ্য লিখবেন, প্রয়োজনীয়তা বলে প্রয়োজনীয়তা লিখবেন, প্রশ্ন যেভাবে আসবে শব্দটা সেভাবে চয়ন করবেন, ঠিক আছে? জি তার মানে যদি একটা নিয়ম থাকে তাহলে নিয়ম শৃঙ্খলার মধ্যে চলবে, আর নিয়ম না থাকলে যে কেউ তো আইন ভঙ্গ করবে, তাই না? জি আর তখন জি অ্যাডভোকেটদের মধ্যে কি তৈরি হবে? একটা সমস্যা তৈরি হবে। তো আইন থাকলে আইন যখন মানবেন তখন সবকিছু সুন্দরভাবে পরিচালিত হবে। তো এখানে অর্ডারের অনুচ্ছেদ 44 জি এর বিধান অনুসারে বলা হচ্ছে, পাকিস্তান বার কাউন্সিল কর্তৃক প্রণীত পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালা
বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রণীত মর্মে গণ্য হবে, এটা বলা আছে। তার মানে পাকিস্তান আমলে যেটা তৈরি করা হয়েছিল 69 সালে, সেটাই বাংলাদেশের জন্য প্রণীত হবে, মানে গৃহীত হবে। পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালায় ব্যবহৃত পাকিস্তান শব্দটি বাংলাদেশ শব্দটি দ্বারা প্রতিস্থাপিত হবে, মানে যেখানে যেখানে পাকিস্তান আছে সেখানে সেখানে বাংলাদেশ শুধু যুক্ত হবে, পাকিস্তান কেটে। এতটুকুই শুধু পরিবর্তন করেছে, মানে বাংলাদেশ কিছুই করেনি, জাস্ট পাকিস্তানেরটাই ধার করে নিয়েছে। বোঝা গেল? জি জি। নতুন আরো কিছু বিধিমালা যুক্ত হওয়া দরকার, যেমন অনলাইনে আমরা পড়াতে পারবো কিনা, স্পষ্ট পড়াতে পারবো কি পারবো না এটাও তো লিখে দেওয়া দরকার, তাই না? জি একটু ব্যাখ্যা দেওয়া দরকার। টিকা লিখন কনফ্লিক্টিং ইন্টারেস্ট। কনফ্লিক্টিং ইন্টারেস্ট মানে উভয় পক্ষে মামলায় জড়িত হওয়া, নিযুক্ত যুক্ত হওয়া। হওয়া। তো সেটা যদি সংক্ষেপে টিকা লিখতে আসে তখন আপনাকে বলতে হবে, যখন কোনো অ্যাডভোকেট একই মামলায় বাদী ও বিবাদী উভয় পক্ষের আইনজীবী হিসেবে নিযুক্ত হন তখন তিনি পেশাগত অসদাচরণের দায়ে দোষী হবেন। তাহলে এই ক্যাননসের অধ্যায় 2 বিধি 4 এর বিধান মতে উক্ত আচরণকে কনফ্লিক্টিং ইন্টারেস্ট বা উভয় পক্ষে নিযুক্তি বলে। ছোট একটা উত্তর হয়ে গেল 2 1 নম্বরের জন্য, ঠিক আছে। জি তথ্য শেষ ক্যানন্স থেকে, এবার শুরু হলো প্রবলেমেটিক প্রশ্ন। প্রবলেমেটিক প্রশ্নের উত্তরগুলো আমি একটু দ্রুত আলোচনা করব যেন ক্লাসটা শেষ করতে পারি। যিনি বুঝতে পারবেন না অবশ্যই হাত উত্তোলন করে প্রশ্ন করবেন, অথবা ক্লাস শেষে প্রশ্ন করবেন, অথবা ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে মেসেজ করবেন। জনাব ক, মানে অ্যাডভোকেটের নামে ক, একজন অ্যাডভোকেট, তাহলে ক নামক একজন অ্যাডভোকেট, তিনি সোনালী ব্যাংকে প্যানেল আইনজীবী হিসাবে ব্যাংকের পক্ষে একটি মামলা পরিচালনা করে 20 লক্ষ টাকা আদায়ের ডিক্রি লাভ করেন। তার মানে মামলার ভ্যালু হচ্ছে কি 20 লক্ষ টাকা। মনে করেন একজন জি 20 লক্ষ টাকা নিয়ে ঋণ ঋণ খেলাপি হয়ে গেছে, এখন অর্থঋণ আদালতে মামলা হয়েছে টাকাটা রিকভারি করার জন্য, আপনি আইনজীবী কার জি পক্ষে? সোনালী ব্যাংকের পক্ষে। জি এবার ব্যাংক কর্তৃপক্ষ বলছে যে ডিক্রি কার্যকর করার জন্য সংশ্লিষ্ট জমি ক্রয় করতে অনুরোধ করে। এখন টাকা দিতে পারেনি বিবাদী, তার বিবাদীর যে জমি মর্টগেজ রেখে ঋণ নিয়েছিল 20 লক্ষ টাকা, ওই জমিটা কি করা হচ্ছে? ক্রোক করা হচ্ছে এবং অকশনে বিক্রি ব্যবস্থা হচ্ছে। এবার অকশনে কার কাছে বিক্রি করবো? স্যার আপনিই নেন। ব্যাংকের ম্যানেজার আপনাকে বলছে যে স্যার অকশনে না দিয়ে আপনি নিজে এটা কিনে নেন। বুঝতে পেরেছেন? জি তাহলে জি জি আমরা কি দেখলাম? মক্কেলের এখানে ব্যাংক তো মক্কেল, তাহলে এখানে জি মামলায় ব্যাংক জিতে গেছে, তার মানে এই প্রপার্টিটা নালিশি সম্পত্তি এবার আপনার মক্কেলের ব্যাংকের হয়ে গেছে, তাই না? জি এটা তো আপনি নিতে পারবেন না। তো আপনি তো চালাক মানুষ, কি করেছেন দেখেন। তো তদনুযায়ী তিনি ডিক্রি জারির নিলাম হতে তার 2 সন্তানের নামে 2টি কবলা দলিল মূলে জমি খরিদ করেন। মনে করেন আমি অ্যাডভোকেট, আমি নিজের নামে না করে আমার ছেলে মেয়ের নামে কি করে দিলাম, এই সম্পত্তিটা করে নিলাম, মানে একটু চালাকি করলাম যেন বোঝা না জি যায়। তাহলে তিনি কি কোনো অসদাচরণ করেছেন? প্রশ্নের মধ্যে প্যাঁচ আছে। অ্যাডভোকেট নিজে নিতে পারবেন না, ছেলে মেয়ে আত্মস্বজনের নামে, স্ত্রী বা শ্বশুর শাশুড়ি বা বাবা মার নামে, ভাই বোনের নামে নেওয়া যাবে কিনা? বুঝতে পেরেছেন? কি জি। মনে হচ্ছে, এটা নেওয়া যাবে? না না, নিয়ে যাবে না স্যার। তাহলে এটাও চালাকি, এটাও অনৈতিক কাজ হলো। তাহলে আমরা জাস্ট মূল উত্তরগুলো দেখব, আর আপনারা সাজানো কিভাবে সেটা তো জানেনই, যে ঘটনা, বিচার্য বিষয়, প্রাসঙ্গিক আইন। জি প্রাসঙ্গিক আইনে আমরা কোনটা দেখব? 2 অধ্যায়ের 5 নং বিধি, ফি এর পরিবর্তে মক্কেলের নালিশে সম্পত্তি গ্রহণ করা হতে একজন আইনজীবী বিরত থাকবেন। এখানে কিন্তু আমরা প্রথমে যে একে যেটা বলা হচ্ছে, 2 এর 1-এ বলা হচ্ছে যে সম্পত্তি অর্জন করবেন, এখানে কিন্তু সম্পত্তি অর্জন হয়েছে কিন্তু ফি এর পরিবর্তে। এটা মনে হচ্ছে জি না ফি এর পরিবর্তে? জি জি এই কারণে এখানে 2-এর 5 হবে। অনেকে এক ভেবে কনফিউজড হতে পারেন। ঠিক আছে, তাহলে এটা কি হবে? যে উক্ত কর্মকাণ্ড দ্বারা একজন অ্যাডভোকেট হিসাবে পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালা এর 2 অধ্যায়ের 5 নং বিধির স্পষ্ট লঙ্ঘন স্পষ্ট। করত অসদাচরণ করেছেন। এই যে আমি এতটুকু করে জি। মূল জায়গায় আলোচনা করছি, তাতে কি প্রবলেম হচ্ছে আপনাদের? না না না, ঠিক আছে স্যার। বাকিটুকু আপনারা পড়ে নেবেন, পড়ে নিয়ে যদি বুঝতে না পারেন আমাকে প্রশ্ন করবেন। তবে এই প্রবলেমেটিক প্রশ্নের উত্তরগুলো মূল জায়গাগুলো বুঝে নিজের ভাষায় লিখতে পারলে সবচেয়ে বেটার হয়, মুখস্থ করার কোনো প্যারা নাই। আর যদি আপনি বুঝতে না পারেন, আপনি তো অ্যাডভোকেট হিসাবে প্র্যাকটিসই ভালো করতে পারবেন না। আপনার কাছে সমস্যা আসবে, আপনি বুঝতে পারবেন না কোন ধারায় কিভাবে মামলা করব, তাই না? জি আবার দেখেন, একজন আইনজীবী একটি কোম্পানির রিটেলার হিসেবে কাজ করার সময় উহার একজন পরিচালক সম্পর্কে কিছু তথ্য অবগত হন। তাহলে তথ্য অবগত হয়েছেন। রিটেনারশিপ শেষ হওয়ার পর তার
প্রতিপক্ষ পরিচালকগণের পক্ষে তিনি আইনজীবী হিসেবে একটি মামলা পরিচালনা করেন, ইহা কি পেশাগত অসদাচরণ হবে কিনা? এখন দেখি আমরা। তো দুইয়ের বিধান মতে একজন দুইয়ের বিধানে কি বলা আছে? একজন আইনজীবীকে তার মক্কেলের গোপনীয়তা রক্ষা করতে হবে, সাক্ষ্য আইনের 126-এ বলা আছে। কিন্তু কিন্তু আমরা যেহেতু জি সাক্ষ্য আইন পড়ছি না, তাই আমাদের এই আইন দিয়ে ব্যাখ্যা দিতে হবে, তাই না? জি কিন্তু তিনি গোপনীয়তা তো প্রকাশ করে দিচ্ছেন, তাহলে কি এটা কি অসদাচরণ হবে, তাই না? জি অসদাচরণ। অসদাচরণ বললে গণ্য হবে, কারণ ব্যাখ্যাটা এই যে আইনটা বলে দিলেই হয়ে যাবে। এরপর একটা বিশাল প্রশ্ন, প্রশ্ন পড়তে পড়তে 5 মিনিট শেষ। পরীক্ষার হলে গিয়ে এর ধরনের বড় প্রশ্ন আসলে প্যানিক হওয়ার দরকার নেই, পড়ে দেখবেন যে হয়তো কমন চলে আসছে, ভাষাটা সব পরিবর্তন করে দিয়ে। সিটি ব্যাংক লিমিটেডের নিয়োগপ্রাপ্ত আইন উপদেষ্টা হিসেবে মোহাম্মদ নুরুজ্জামান ব্যাংকের পক্ষে মোকদ্দমা দায়ের করে ওই সব পরিচালনা করে আসছেন, মানে মামলা, অনেকগুলো মামলা পরিচালনা করে আসছেন। একজন ঋণ খেলাপির নিকট থেকে 5 লক্ষ টাকা আদায়ের লক্ষ্যে একটি মানি স্যুট, মানে অর্থ ঋণ আদালতের মামলা বা টাকার মামলা দায়েরের জন্য ব্যাংক মিস্টার জামান বলতে নুরুজ্জামানের কথাই বলা হচ্ছে, তাই না? জি প্রয়োজনীয় কাগজপত্র ও কোর্ট ফি বুঝিয়ে দেন। কাগজপত্র কোর্ট ফি দিয়ে দিল। মিস্টার জামান যথাসময়ে মামলার আর্জি মুসাবিদা প্রস্তুত করে 10,000 টাকা ফিসের বিল ব্যাংকে প্রেরণ করেন, যে আমার ফাইলিং ফি বাবদ 10,000 টাকা। তার মানে এখানে যখন সাধারণ মক্কেল হয় তখন ক্যাশে কিন্তু কি হয়, লেনদেন হয়। আর লেনদেন হয়। কোনো প্রতিষ্ঠানের পক্ষে অ্যাডভোকেট হলে আপনাকে বিল দিতে হয়, এবং বিলের বিপরীতে বিল ইস্যু হবে ব্যাংক থেকে, তারপরে আপনি টাকা পাবেন অথবা আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। জি জি 4 মাস কাল সময়ের মধ্যে পুনরায় পুনরায় বা পুন পুন তাগিদ সত্ত্বেও ব্যাংক মিস্টার জামানের প্রাপ্ত ফিসের টাকা পরিশোধে ব্যর্থ হয়। 1 5 10 আপনি 10,000 টাকা ফি পাঠিয়ে দিলেন, মিস্টার জামান পাঠিয়ে দিল, কিন্তু 4 মাস হয়ে গেছে তারপরেও কিন্তু টাকা দিচ্ছে না ব্যাংক। আমারও এরকম জি হয়েছে, 1 বছর পরে। আমি একটা ব্যাংকের কাজ করেছি দীর্ঘদিন, এখনো কিছু কিছু করি। তো এইগুলোর কারণে ওই ব্যাংকের কাজ করা আমি বন্ধ করে দিয়েছি, কমিয়ে দিয়েছি। 1 বছরও ডিলে করে ফি দিতে। এমনি তো ব্যাংকের আচ্ছা কাজ করলে জেনারেল মক্কেলের থেকে যে ফি, তার থেকে একটু কম নেওয়া হয়, তারপরেও কি করা হয়, ফি দিতে দেরি করে। বিল দিয়ে বিল ঝুলাই রাখে, যে 5টা 7টা 10টা কাজ হওয়ার পর একবারে দেয়। তো এটা বলার পরে এবার মিস্টার জামান কি কাণ্ড করে দেখেন। অতঃপর মিস্টার জামান ব্যাংকে একটি লিখিত নোটিশ দিয়ে জানিয়ে দেয় যে যদি নোটিশ প্রাপ্তির 1 মাসের মধ্যে ব্যাংক তার প্রাপ্ত এই যে 10,000 টাকা ফি পরিশোধ না করে, তাহলে ব্যাংকের পক্ষে মানি সুটটি দায়ের না করে, মানে এখনো মামলা ফাইলিংই করেনি, তার কাছে গচ্ছিত কোর্ট আচ্ছা ফিসের টাকা থেকে তিনি তার প্রাপ্য ফিসের টাকা কেটে নেবেন। যে উদাহরণ আমি দিচ্ছিলাম যে 40 আর 30 70 হাজার টাকা আমি পাবো কিছুদিনের মধ্যে, সেখান থেকে যদি আমি খরচ করে ফেলি, বুঝতে পেরেছেন? তাহলে জি জি কোর্ট ফির টাকা কেটে নিলে কিন্তু অন্যায় হবে। তাহলে এবারও জি ব্যাংক তার মানি অনুযায়ী, দাবি অনুযায়ী ফিসের টাকা পরিশোধে ব্যর্থ হয়। ব্যর্থ হয়েছে বলেই তো ঝামেলা, তাই না? জি নোটিশ পাওয়ার পরে ব্যাংক টাকা দিল না। মিস্টার জামান কোর্ট ফিসের টাকা থেকে তার প্রাপ্য আদায় করে নিলেন, তাহলে কোর্ট ফি কিন্তু টাকা কিন্তু শর্ট পড়ে যাবে, তাই না? তাহলে এই জি কাজটা করে এখন এত কাহিনী করে আপনাকে এটা বোঝানোর চেষ্টা করছে মিস্টার জামানের তো কারণ আছে, তাকে কেন টাকা দিচ্ছে না? টাকা না দিলে তিনি কাজ করবেন? তাহলে ঠিকই করেছেন তিনি, না না ফিয়ের টাকা কেটে নিয়েছেন, জি এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, কিন্তু অবশ্যই তিনি পেশাগত অসদাচরণ করেছেন, আমরা সেটা দেখব। হ্যাঁ, জি দেখেন এখানে আমি প্রাসঙ্গিক আইন ও সিদ্ধান্ত, আমি 4টা পয়েন্টে এটা লিখিনি, সংক্ষিপ্তভাবে লিখছি, মানে অ্যাডাপটিভ ওয়েতে লিখছি। আপনি চাইলে 4টা পয়েন্টে লিখতে পারবেন, কিন্তু এই ধরনের প্রশ্ন তো 4টা পয়েন্টে লিখতে গেলে প্রশ্ন, মানে কি বলে, ঘটনা লিখতেই আপনার 5 7 মিনিট লেগে যাবে। দরকার নাই, এইভাবেই লিখবেন, ঠিক আছে? জি বড় ঘটনা। তাহলে 2-6 বিধান ভঙ্গ করেছেন। 2-6 কি বলা আছে? কোনো আইনজীবী তার কাছে গচ্ছিত মক্কেলের কোনো সম্পত্তির সাথে নিজের সম্পত্তি একত্রিতকরণ করতে পারবেন না, মানে মিলিয়ে ফেলা যাবে না, এটা আমরা পড়লাম না? জি 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 তাহলে 2-6 ভঙ্গ করেছেন, শেষ। ঠিক আছে। জি তাহলে এখানে দেখেন আমি, এই মিস্টার জামান কোর্ট ফিসের টাকা থেকে তার প্রাপ্য আদায় করে নেন, মানে এটাই হচ্ছে মূল পয়েন্ট, তাই একটু বোল্ড করে দিয়েছি, আন্ডারলাইন করে দিয়েছি। এরপরে দেখেন, প্রাপ্য ফিসের টাকা, টাকা কোর্ট ফি বাবদ
দেওয়া টাকা থেকে কেটে নেন, তার মানে একই প্রশ্ন মনে হচ্ছে না? জি জি ওখানে ছিল মিস্টার জামান, এখানে ইফতিখার। একই ঘটনা, এখানেও 10,000, এখানেও 5 লক্ষ। একই, জাস্ট কি করেছে, এটা কিন্তু বিগত সালের প্রশ্ন, জাস্ট ব্যক্তির নাম পরিবর্তন করে দিয়েছে। ওখানে ছিল সোনালী ব্যাংক মেবি, এখানে অগ্রণী ব্যাংক। না, এখানে ব্যাংক, হ্যাঁ, সিটি ব্যাংক, এবার অগ্রণী ব্যাংক, তার মানে কিন্তু ঘটনা একই। তাই আমি এখানে লিখে দিয়েছি যে 2-7 নং প্রশ্নের উত্তর দেখুন, মানে একটু আগে যেটা শেষ করলাম। জি। এরপরে দেখেন ডিক্রি কার্যকর, আহ, নিলাম, নিলাম হবে এখানে হইতে অ্যাডভোকেট সাহেব তার 4 সন্তানের নামে 4টি কবলা দলের মূলে সম্পত্তি খরিদ করেন। এর আগে 2 সন্তান, এবার 4 সন্তান। একই ঘটনা না? একই বিষয়, একই বিষয়, জি। এখানে প্রশ্নের মধ্যে বলে দিচ্ছে আবার যে চ্যাপ্টার 2 মানে অধ্যায় 2, বিধি 5 অনুযায়ী অ্যাডভোকেট সাহেব পেশাগত অসদাচরণ করেছেন কিনা। মানে আপনার উত্তর এখানে দিয়েই দিয়েছে। তো কত বিধিতে কি হবে এটা আপনার মনে রাখতে হবে না, এভাবে দিলে তো সহজ হবে, কিন্তু এভাবে দিবে না এখন। বিধি এবং চ্যাপ্টার বা অধ্যায় আপনাকে মনে রাখতে হবে। তাহলে 2-5 নং প্রশ্ন উত্তর দেখলেই হবে যে অ্যাডভোকেট মক্কেলের সম্পত্তি ফি এর পরিবর্তে নিতে পারবে না, নিজের নামে হোক বা আত্মীয়র নামে হোক বা সন্তানের নামে হোক, ঠিক আছে? জি আবার এই যে 4 সন্তানের নামে 4টি কবলা করলো, মানে একই। তাহলে 2-5 দেখলে হবে। দেখছেন প্রশ্ন কত, কিন্তু উত্তর একই, মানে ফ্যাক্ট একই, জি ঘটনা ভিন্ন ভিন্ন। ক, একজন অ্যাডভোকেট একটি মামলার বাদী খ এর পক্ষে নিযুক্ত হন। ওই মামলার বিবাদী গ এর অ্যাডভোকেট সাহেবের শ্যালক, তার মানে মামলা করতে আসছে অ্যাডভোকেটের শালার বিরুদ্ধে, তাই না? জি জি তার আত্মীয়ের বিরুদ্ধে। তাহলে আত্মীয়র বিরুদ্ধে মামলা করতে আসছে, তার উচিত কি বাদীকে বলা যে ভাই আপনি যার বিরুদ্ধে মামলা করতে আসছেন সে আমার মিসেসের ভাই, আপনি কি তাও মামলা করবেন? এটা যদি না করে, যে প্রকাশ না করেই ক্ষয়ের মামলা গ্রহণ করেন, কারণ গোপন রাখলো, পরে ঠিকই অন্যায় সুবিধা দিবে কাকে, তার শ্যালককে, তাই না? জি। তাহলে অসদাচরণ হলো না। 2-3 বলা আছে কোনো আইনজীবী পরিচয় প্রকাশ করতে হবে। কোনো মামলা গ্রহণকালে অপর পক্ষের সাথে সম্পর্ক থাকলে তা প্রকাশ করবেন, প্রকাশ না করেই ভুলটা করলেন, তিনি অন্যায় করলেন, জি। পেশাগত অনলাইন অসদাচরণ। অসদাচরণ করলেন, ঠিক আছে? জি এটা হচ্ছে প্রাসঙ্গিক আইন, তাহলে সিদ্ধান্ত লিখতে তো পারবেন। জি, ওই একই আসবে, জি। হ্যাঁ। এরপরে দেখেন যে মিস্টার সালামত একজন অ্যাডভোকেট একটি মামলার বাদী আজিজের পক্ষে নিযুক্ত হন, এই যে এখানেও সাহেবের শ্যালক, তার মানে সেম প্রশ্ন কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে, ঠিক আছে? জি, ভিন্ন মামলা, জি। সেম বাট সামথিং ডিফারেন্ট, এরকম। তাহলে 2-11 জি জি সেম উত্তর। আবার এখানে জনাব কয়েকজন বাদী পক্ষে নিযুক্ত অ্যাডভোকেট, একই মামলায় জনাব খ বিবাদী পক্ষে নিযুক্ত অ্যাডভোকেট, 2জন অ্যাডভোকেট। আচ্ছা, জনাব ক কর্তৃক বাদী পক্ষের সাক্ষীর জবানবন্দি গ্রহণকালে জনাব খ আপত্তি উত্থাপন করেন। দেখবেন যে আমরা নাটক সিনেমাতে দেখি আই অবজেক্ট ইওর অনার, এটা হচ্ছে আপত্তি, জি ঠিক আছে? জি জি তাই যদি বলে অবজেকশন সাস্টেন, সাস্টেন মানে ওই, মানে অবজেকশনটা গ্র্যান্ড হলো। আর যদি বলে অবজেকশন জি ওভার রুলড, মানে আপনার অবজেকশন মানলাম না। জি, নেওয়া হলো না, জি। হ্যাঁ, তো বাস্তবে আদালত এত নাটকীয়তা কিন্তু মেনটেন করে না। সিনেমা না, নাটকে যতটা নাটকীয়তা দেখায় ইন্টারেস্টিং করার জন্য, আবার অনেক ডায়লগ দেয়, সিনেমায় নায়ক এসে সেখানে লেকচার দিয়ে দেয়, এগুলো লেকচার দেওয়ার সুযোগ থাকে না কোর্টে। জি জি। আবার আবার আমরা কি দেখি যে, পরিচ্ছন্ন ঝকঝকে তকতকে, কিন্তু আদালতে দাঁড়ানোর জায়গায় থাকে না। না, আবার দেখা যাচ্ছে যে অনেক, দেখা যাচ্ছে যে পাবলিক এসে জমা হয়ে আছে এবং একটা মামলা নিয়ে কাহিনী চলছে। তো জি জি আদালতে কিন্তু 100 মামলা একদিনে হয়, তাই এত নাটকীয়তার সুযোগ থাকে না। তবে কিছু কিছু মামলায় কিছু কিছু নাটকীয়তা আছে, নাটকীয়তা যে হয় না তা না। আমি কোর্টে বসে থাকলে, অন্য কাজ না থাকলে কোর্টে মনোযোগ দিয়ে শুনি যে অ্যাডভোকেটরা কি পরিচালনা করছেন। যে এরকমও যেমন হয়, কিছুদিন আগে একটা মামলা হয়েছে, পরিচালনা খুবই ইন্টারেস্টিং, ফ্যাক্ট বলবো না, তবে ঘটনাটা সংক্ষিপ্তভাবে জাস্ট বলি যে একজন আমাকে চাকরি দিবে বলে, বলছে যে আমাকে চাকরি দিবে বলে 20 লক্ষ টাকা নিয়েছে, চাকরিও দিয়েছে। 2 মাস চাকরি করার পর মামলা বদলি, মানে চাকরি বদলি করে দিয়েছে, বদলি হওয়ার পর জানতে পারছে যে ভুয়া কাগজপত্র তৈরি করে চাকরি দিয়েছে, তার বিরুদ্ধে মামলা করেছে, আচ্ছা। ঠিক আছে? এই ধরনের ঘটনা এখন খুব ইন্টারেস্টিং। আরো মামলা কিন্তু বাদী ফেল করবে, কারণ বাদীর ঘটনা মানে মামলা লেখাটা সঠিক হয়নি। তো আমি বললাম এই মামলাটা ফাইলিং কে করেছে? তো যিনি মামলাটা নিয়ে আসছেন, তো বলছে এটা আমার সিনিয়র ফাইলিং করছে। তো আপনার মামলা এই 2টা লাইনের কারণে আমি আবার দেখলাম, আমি আবার ছবি তুলে নিলাম মামলার কপির,
নিজে স্টাডি করার জন্য। বললাম এই দুইটা লাইনের জন্য আপনার মামলা ফেল ফেল করবে, এই জায়গায় আপনার মামলা সঠিক হয়নি। এই যে 20 লক্ষ টাকার 1 টাকাও পাবেন না আপনারা। তা আপনি এভাবে কিভাবে বললেন? তা আপনি দেখেন, আমি আলাদাভাবে বললাম ওই অ্যাডভোকেটকে, ওই অ্যাডভোকেট আমার দুই দুই ব্যাচ জুনিয়র। তো আমি বললাম এটা কি আপনি ফাইলিং করেছেন? দেন না, আমার সিনিয়র করেছেন। তো ফাইলিংয়ের দেখেন এই পয়েন্টগুলো আপনি বিবেচনা করেন, এখানে মামলা দুর্বলতা চলে আসছে। স্যার তো কিন্তু পরে সংশোধন করা যাবে না স্যার, আরজিতে যে কোনো সময় সংশোধন করা যায়? না, আরজি না, এটা এটা হচ্ছে ক্রিমিনাল মামলা। ক্রিমিনাল মামলা একটা ও লাইনে সরি, সংশোধন করা যায় না। ও আচ্ছা, সরি সরি সরি, ক্রিমিনাল মামলা, আচ্ছা আচ্ছা উনি তো আচ্ছা। 404 বিষয়ে মামলা করছেন, প্রতারণা জি বিশ্বাস জি ভঙ্গের। জি জি আচ্ছা, জি জি জি। তো এরকম কিছু নাটক করতে আসে, তো একটু আমি তখন ইন্টারেস্ট নিলাম। তো কি চলছে আদালতে বসে, যেমন আমরা 3 ইডিয়ট মুভিতে যখন নায়ককে এক ক্লাসরুম থেকে বের করে দেয়, অন্য ক্লাসরুমে বসে থাকে, সেখানেও জ্ঞান বিতরণ হচ্ছে, তাই না? তা আমি জি জি অন্যের জি মামলার ইন্টারেস্ট নিই, খুব ইনভলভ হয়ে যাই আমি, হিয়ারিং শোনার চেষ্টা করি। এটাই কিন্তু জ্ঞান। এবং যেটা খুব ইন্টারেস্টিং মনে হয়, আমি ওই উকিলকে অনুরোধ করে আমি ওই মামলার কপি নিয়ে নিই বা ছবি তুলে নিই, আমার স্টাডি হয়ে গেল, একটু জ্ঞান বাড়লো। হ্যাঁ, এটা প্র্যাকটিক্যাল অবজারভেশন, ভালো এটা। হ্যাঁ। তো জনাব ক, উক্ত প্রশ্নটি একটি লিডিং কোশ্চেন, এটা বলছেন। জনাব ক জি তীব্রভাবে আপত্তি তোলে জনাব খ এর আইনের জ্ঞান সম্পর্কে প্রশ্ন তোলেন। বল আপনি জানেন এটা লিডিং কোশ্চেন কিনা? মানে অপর নিজেদের সাথে ঝগড়া শুরু হয়ে গেল, বুঝতে পেরেছেন? তাদের মধ্যে জি কথা জি কাটাকাটি ও উত্তপ্ত বাক্য বিনিময় হয়। যখন বলবে একজন যে আপনি তো আইনই জানেন না, এটা লিডিং কোশ্চেন কিনা আপনি জানেন, এটা বোঝেন, আগে আইন পড়ে আসেন, এই ধরনের জি কথা যদি আদালতে বলা হয়, তাহলে ভীষণ অপমান করা হলো না? জি জি এখন আদালত বলতে আপনারা থামেন, সিনিয়র আপনারা থামেন, শান্ত করার চেষ্টা করছে, নাটকীয়তা শুরু হয়ে গেল না? জি। কিন্তু কথা কাটাকাটির শেষ পর্যন্ত ধস্তাধস্তি শুরু হয়েছে, মানে একজন আরেকজনকে ধাক্কা ধাক্কি শুরু করেছে। এই কাজটা আহা। করা যাবে কিনা? না না অবশ্যই না। করা যাবে না, কিন্তু এটা ক্যানোনসের কত ধারার, মানে কত অধ্যায় কত বিধি, বা কোন চ্যাপ্টারে কোন বিধি কোন রুলে আছে সেটা বলতে হবে তো। এর প্রাসঙ্গিক আইন জি দেখি, জি এটা দুইটাতে আছে, না কয়েকটাতে আছে। অধ্যায় 1-এর বিধি 1 এর বিধান মধ্যে কি বলা হয়েছে? 1-এ বলছে অ্যাডভোকেটগণকে তাদের পেশাগত মর্যাদা সমুন্নত রাখতে হবে। আমি একজন অ্যাডভোকেট, গাউন পরে আছি, আরেকজন অ্যাডভোকেট, আমরা যদি আদালতে ধস্তাধস্তি করি, নিজেদের সম্মান থাকবে? না না না। সম্মান মর্যাদা থাকবে না, তাহলে এটা একটা পয়েন্ট কিনা? জি এটা অবশ্যই। কিন্তু আমি অনেক গাইডে দেখছি, এই 1-এর একটা দেয়নি, আমি এটা অ্যাড করে দিয়েছি। না, আমরা লিখলেই তো আপনার হচ্ছে যে মানে 2 নম্বরটা দিয়ে দিতাম, 1-এর 7 বিধি দিয়ে দিতাম, একের যে সাত ক্লায়েন্টস নট অ্যাডভোকেটস। হ্যাঁ, তো অ্যাডভোকেটগণ নিজেদের মধ্যে ব্যক্তিগত বিবাদ এড়িয়ে চলবেন, এটা তো হয়, কিন্তু মর্যাদা তো যাচ্ছে ধস্তাধস্তি হ্যাঁ করলে, অবশ্যই অবশ্যই। ঝগড়া করলে। জি 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 জি। আবার 3-এর 1-এর বিধান মতে আদালতের প্রতি অ্যাডভোকেটদের শ্রদ্ধাশীল মনোভাব প্রকাশ হয়। এখানে আদালত কোর্টে বসে আছেন, তার সামনে যদি আমি এরকম করি, তাহলে আদালতকে সেটা কি আদালত হবে সম্মান মানে না। দেওয়া হলো? তাহলে এখানে কিন্তু না তিনটা না। আসছে, তো তিনটা দেওয়ার চেষ্টা করলে ভালো হয়। আমি তো শিখিয়ে দিলাম এবং আমি ব্যাখ্যাও করে দিলাম, এবং এই জি কারণেই জি। আমি আগে প্রতিটা ক্যাননস আলোচনা করে নিলাম, যেন আপনাদের ধরতে সুবিধা হয়। ক্যানন সবগুলো হয়তো বা লিখতে আসবে না, কিন্তু এখানে আপনার কাজে লাগছে তো, তাই না? জি এবার আপনি সিদ্ধান্ত লিখতে পারবেন কোথায় কিভাবে হয়েছে, এবং পড়ে নিলে বুঝতে পারবেন, কারণ আমার খুব সহজ ভাষায় লেখা আছে। আচ্ছা, এবার কি হয়েছে, এখানেও ধস্তাধস্তি হয়েছে, তার মানে একই প্রশ্ন, একটু ভিন্ন নাম টাম ব্যবহার করা হয়েছে, ক খ এর পরিবর্তে রহিম এবং জনাব সাদুল্লাহ এখানে। তাহলে 2-এর 13 নং প্রশ্ন, একটু আগের প্রশ্নটা দেখলেই হবে। এখানেও কিন্তু পরস্পরকে আক্রমণ করেন, ব্যক্তিগত তর্কাতর্কি করেন, আক্রমণ করেন XY। তাহলে এখানেও ওই 13 নং প্রশ্ন, মানে আগেরটা দেখলেই হবে, একই প্রশ্ন ভিন্ন ভিন্ন ভ্যারিয়েন্ট এসেছে, বুঝতে পেরেছেন? জি জি তো 13টা প্রশ্ন আমাদের হয়ে গেল। এখানে ড্রাফটিং, ড্রাফটিংয়ে বলছে এই অংশের জন্য মুসাবিদাই মাস্টার শিরোনামে পৃথক একটি চ্যাপ্টার যুক্ত করা হয়েছে, এবং পৃষ্ঠা 276, যদি আপনি দেখেন দেখবেন এখানে একটা মুসাবিদা আপনাদের লাগবে। কি, কোনো অ্যাডভোকেট যদি অসদাচরণ করে, তাহলে তার বিরুদ্ধে বার কাউন্সিলের সচিব বরাবর কিভাবে দরখাস্ত লিখতে হয়, বুঝতে পেরেছেন? জি জি তো সেই দরখাস্তের স্যাম্পল সেখানে দেওয়া আছে। আমি আগেই বলেছি যে রেগুলার ক্লাসে আমি মুসাবিদা আলোচনা করব না, মুসাবিদার কিছু মানে প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড আলোচনা করতে হবে। মুসাবিদা কি, মুসাবিদায় কি কি গুরুত্বপূর্ণ এলিমেন্ট থাকে মুসাবিদায়, যেমন সিভিল ড্রাফটিং, ক্রিমিনাল ড্রাফটিং, খুব ভালোভাবে উপস্থাপন করা আছে সেখানে। তো আমি এখানে যদি মুসাবিদা আলোচনা করি, সেখানে গিয়ে আমাকে আবার আলোচনা করতে হবে। অতএব মুসাবিদাকে আমি আলাদাভাবে গুরুত্বের সাথে করেছি।
আমার নোট অনেকে অর্ডার করছেন, এখন একটু কম হচ্ছে। এমসিকিউ রিটেনের নোট অর্ডার একটু বেড়ে যাবে যখন এই ভাইবা রেজাল্ট হবে। ভাইবা রেজাল্ট হওয়ার পরে যখন বুঝতে পারবো যে আহ, পরীক্ষা খুব সন্নিকটে, ওই সময় অর্ডারগুলো হবে। অনেকে আমাকে শুধু অনুরোধ করেন ড্রাফটিং এর অংশটুকু নেওয়ার জন্য, প্রবলেমেটিক প্রশ্ন এবং ড্রাফটিং এর অংশটুকু দেওয়া যাবে কিনা এভাবে বলেন তো। কেন? কারণ আমার ক্লাস দেখেছেন, ক্লাসের ড্রাফটিং অংশটা কিন্তু বিগত যে 25 সালে যারা পরীক্ষা দিয়েছেন, ড্রাফটিং অংশটা কিন্তু অনেক চমৎকার হয়েছে এই ফাইনাল টাচ নোটে। তো ফাইনাল টাচ নোটের ড্রাফটিং এর যে পার্ট, সেটা আমি এই নোটে ইনক্লুড করে দিয়েছি, এবং নোটের নাম দিয়েছি কি, আইন আদালত বার লিখিত পূর্ণাঙ্গ নোট। কারণ এটা ফাউন্ডেশন নোট প্লাস ফাইনাল টাচ নোটের কম্বিনেশন। এমসিকিউ কিন্তু জাস্ট ফাউন্ডেশন নোট আছে, ফাইনাল টাচ নোট অবশ্যই আলাদাভাবে পাবেন, কিন্তু আচ্ছা লিখিত যে পূর্ণাঙ্গ নোট, এখানে ফাইনাল টাচ নোট আমি হয়তোবা নাও দিতে পারি, এর মধ্যে আছে। হয়তোবা আমি ছোট একটা নোট দিতে পারি পিডিএফ আকারে। আর যদি প্রয়োজনীয়তা আচ্ছা মনে করি, ফাইনাল টাচ নোট যদি, যারা আমার স্টুডেন্ট না, জাস্ট ফাইনাল টাচ নোট চাচ্ছেন, সেক্ষেত্রে প্রিভিয়াস ফাইনাল টাচ নোটের একটা এডিশন আমাকে নিয়ে আসতে হতে পারে আমার স্টুডেন্টের বাইরের জন্য। সেই ক্ষেত্রে কেউ যদি চান, তাহলে এই নোটের বাইরে সামান্য হয়তো বা এডিশন করে কিছু আসতে পারে, সেটা পরে দেখা যাবে, পরীক্ষা আসতে সময় আছে। ঠিক আছে? তো জি স্যার। কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। 11টার মধ্যে ক্লাস শেষ হচ্ছে। রমজান শুরু হয়ে গেলে আমরা চেষ্টা করব 10টা 40 বা 45-এর মধ্যে ক্লাস শেষ করা, বা 40 মিনিটে ক্লাস শেষ করা, তাহলে আরো বেটার হবে, তাই না? জি তবে আজকের ক্লাসটি আমি মনে করি যথেষ্ট, এই যে প্রবলেমেটিক প্রশ্নগুলো সংক্ষেপে শেষ করলেও বোঝানোর চেষ্টা করেছি, এবং কারো প্রবলেম থাকার কথা না। তাও থাকলে আপনারা এখন প্রশ্ন করতে পারেন, অথবা আপনারা ক্লাস শেষেও মেসেজ করতে পারেন। নিজেরা একটু বোঝার চেষ্টা করবেন, কারণ সংক্ষিপ্ত এবং খুব সাবলীল ভাষায় লেখা আছে, বুঝতে সমস্যা হওয়ার কথা না আমার নোটটা। এবং আমি আবারও বলছি, প্রবলেমেটিক প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখার চেষ্টা করবেন। আমি যেমন বানিয়ে লিখেছি, কোনো গাইড থেকে খুব একটা হুবহু কপি করা নাই। আপনারাও চেষ্টা করবেন নিজের ভাষায় লেখার, নিজস্ব একটা টাচ দেওয়ার চেষ্টা করবেন। সেটাই সবচেয়ে নম্বর বেশি ভালো পাওয়ার একটা পন্থা। এবং মাধ্যম মুখস্থ হয়ে করার যে হুম, প্যারা, আমার মনে থাকে না, আমি মুখস্থ করতে পারি না স্যার, এই এক্সকিউজ থেকে বাইরে আসতে পারবেন। আপনি ফ্যাক্ট বুঝতে পারলে উত্তর লিখতে পারবেন। তবে হ্যাঁ, এটা আপনাকে মুখস্থ করতে হবে কোন চ্যাপ্টারে কোন বিধি, সেকশন, তারপরে অর্ডার, রুলস, আর্টিকেলস, নাম্বারগুলো তো আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে, তাই না? জি তো পড়তে পড়তে এমনি মুখস্থ হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে ক্লাসটি এখানে শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করা হচ্ছে। শুভরাত্রি।